তো সেই জন্য যারা খুব নাস্তিক হয় আমি বলি তারা সব থেকে বেশি ভালোভাবে কানেক্টেড ডিভাইনের সাথে। কারণ দেখো তারা আমির মধ্যে থাকে, আমি কি, আমাদের অস্তিত্বই হচ্ছে ডিভাইন। সাইকিক সার্জারি আমাদের বেদাসে লেখা আছে। এনশিয়েন্ট টাইমে ডক্টরস তো ছিলেনই, কিন্তু সাইকিক সার্জারিও ছিল, যেটা দিয়ে তুমি না ছুঁয়ে না কেটেও তুমি জিনিসটা ঠিক করে দিতে পারছো থ্রু রেকি ওয়াইজ অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ডিভাইন। আমি প্রথম বুঝতে পারি যে গাছেরা কথা বলছে, কিরে জল দে, কিরে জল দে, দিলি না জল দে, কিরে তুই খাবি আমাদের জল দিবি না। আমি তখন বুঝতে পারি আমি তো গাছে জল দিইনি। এখান থেকে প্রথম শুরু হয়, মানে কথাটাও শুনতে পার, টেলিপ্যাথি। আমি কিন্তু এইভাবে লিটারালি এবং ওর পাতাগুলো ধরে ধরে বলছি, আদর করে করে বলছি, যেন আমার বাচ্চার মাথায় আদর করে করে বোঝাই না বাবা এটা করে না, হ্যাঁ একদম পাতাগুলো ধরে, কারণ ওদেরকে ফিল করাতে হয় দ্যাট উই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইজ ইউনিভার্স। তো ওইটা যদি ফিল করতে পারে সে আবার বেঁচে ওঠে। আমি তোমাকে ছবি পাঠাবো, এই গাছটি এখন ফুল এসে গিয়েছে 3-4টে, নিজেকে ছড়িয়ে দিয়েছে। সেভেন চাকরা বলো বা মেডিটেশন বলো, বডি মাইন্ড অ্যান্ড সোল সেন্ড করতে হয়, তবে গিয়ে বডি তোমার কথা শুনবে, তুমি যেটা বলবে সেটা বডি শুনবে। তার মানে কি, বডি মাইন্ড অ্যান্ড সোলকে এক করা মানে সাবকনশিয়াস মাইন্ডকে জাগৃত করে দেওয়া, আর সাবকনশিয়াস মাইন্ড জাগৃত হওয়া মানে ডিভাইনের সাথে কানেক্টেড। এটা আগের দিন কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছিলাম আমি। নিজের সাংসারিক জিনিস যখন শেষ করে ফেলেন তখন থেকে একটা সিঁড়ি উপরে উঠছে, মানে ওই দেবতাদের স্থানে একটা সিঁড়ি যাচ্ছে ফ্রম দিস সোল লেভেল। আমি বললাম সিঁড়িটাকে ফলো করো, ওঠো উপরে ওঠো। বললো আমি একটা বিশাল গেট, গেট মানে দরজা, বিশাল বড় দরজা দেখতে পাচ্ছি, একটা বাগান, মানে ফোয়ারা দেওয়া, সেই সত্য যুগে চলে গিয়েছেন এবং প্যালেস অফ সতীমা সেখানে চলে গিয়েছে। সতীমা and she was, they both were friends. বললো ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও করছে। আমি দেখছি ও ওই দাহ সিনে চলে গিয়েছে যেখানে সতীমা যে দাহ করে দিয়েছিলেন। এইবার ওইখানে কি হলো, আমি বললাম তুমি এত চেঁচাচ্ছ কেন? বলে ও তো আগুনে ঢুকে গেল, ও তো যজ্ঞর মধ্যে ঢুকে গেল, ওকে কেউ বাঁচাক, এরকম করছে, আর ওকে তো চোখ বন্ধ কিন্তু কেঁদে যাচ্ছে, আমি বাঁচাতে পারলাম না, আমাকে ছেড়ে দাও। দুটো হাত না স্টিফ হয়ে গেছে, এই দুই জায়গা ওকে কাঁধ থেকে ধরে রেখেছিল মহারানীরা। পৃথিবীটা এমন একটা স্থান যেটা হচ্ছে ল্যান্ড অফ পানিশমেন্ট। ইট ইজ আ ল্যান্ড wherein we come to face the punishments। যে ভুলটা আমরা করে দিয়েছি সেখান থেকে আমরা বিতাড়িত হয়েছি, এখানে এসে আমরা সেটা শিখি। একজন টুইন ফ্লেম আগে ওঠে, আরেকজনের হাত টেনে তোলে, এটাই নিয়ম, এটাই ইউনিভার্সাল ল। আর আমি বলেছি কয়েকদিন আগে যে আমার কাছে সব টুইন ফ্লেমস আসছে, বেশ মজা লাগে। বা আমরা যখন মৃত্যুকে বরণ করি আমাদের চক্রাস কিন্তু নষ্ট করে দেওয়ার পরে আমরা চলে যাই। যখন আর নারীর সাথে নাভির সাথে টানটা হবে কি করে, যদি নাভি চক্রে নষ্ট হয়ে যায় তখনই আমরা শরীর থেকে বেরোতে পারি। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। পূর্ব জন্মে আপনি কে ছিলেন? পূর্ব জন্মের পার্টনার কি এই জন্ম আপনার পার্টনার? কতগুলো জন্ম পেরিয়ে তারপর আপনি এই জন্মে এসেছেন? এই সমস্ত বিষয় কি আপনার জানতে ইচ্ছে করে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজ আমাদের সঙ্গে রয়েছেন স্পিরিচুয়াল সাইকিক হিলার রিনিতা ম্যাডাম। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ, নমস্কার। আর ম্যাডামকে কিন্তু আবার আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি, আর সত্যিই ম্যাডামকে পেয়ে আমরা খুবই খুশি, কারণ ম্যাডামকে পাওয়া মানেই এই যে পাস্ট লাইফ এবং পূর্ব জন্ম সেই সম্পর্কে মানে বিস্তারিত তথ্য পাওয়া। আগের পডকাস্টে আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই পাস্ট লাইফ নিয়ে, এবারও পাস্ট লাইফ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করে নেব এবং তার সাথে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়েও কিন্তু আমরা এই পডকাস্টে আলোচনা করে নেব, তাই অবশ্যই দেখবেন এই পডকাস্ট। আচ্ছা ম্যাডাম, প্রথমেই জানতে চাই
চাইবো এই যুগে অনেক মানুষই আছেন যে ভগবান বিশ্বাস করেন না, একদম নাস্তিক, মানে কিছুতেই ভগবান মানতে চান না। তা তাদের জন্ম কেন হয় বা বারবার তারা কেন জন্মাচ্ছেন? ওকে, সবার আগে আমি এপিসোড শুরু করার আগে বাবাকে ইনভোক করে নিচ্ছি যাতে যে আনসার দেবো সেটা যেন খুব মিনিংফুল হয়, কারণ আমি তো নিজেকে ব্ল্যাঙ্ক করে আসি, তারপরে আর জানি না আমি কি বলছি, তো বাবা যেন সামলিয়ে নেয়। ওকে, সো আমরা যারা জন্ম নিচ্ছি, জন্ম নেওয়ার আগের বার যেরকম বলেছিলাম যে সমস্ত আমি কোন বডিতে যাব, কি ধরনের আমার ফিজিক্যাল স্ট্রাকচার হবে, আমি মেল হব না ফিমেল হব, এগুলো কিন্তু চুজ করা অপশনস দেওয়া হয়। ইকুয়ালি যদি কারোর লেসন সেই রকমের লার্ন করা থাকে কি আমার সাথে স্পিরিচুয়ালিটি, আমার সাথে ডিভাইনের কতটা কানেকশন, ধরো আমি 5D লেভেলে বিশাল কানেক্টেড, কিন্তু আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি 3D লেভেলে কি করে আমি অ্যারাউজড হব টুয়ার্ড স্পিরিচুয়ালিটি, এটাই আমার পরীক্ষা, এটাই আমার লেসন, আমি এটা দেখতে এসেছি। তখন সে নিজেকে নাস্তিক করে আসবে এবং বলবে কোনো কোথাও ভগবান নেই। হ্যাঁ, আচ্ছা, মানে কি সে আগে থেকেই সেই চ্যালেঞ্জটা নিয়ে আসে? ইয়েস, ইটস আ চ্যালেঞ্জ বিটুইন দ্যাট পার্সন অ্যান্ড ডিভাইন, কি তুমি তো আমাকে খুব ভালোবাসো, দেখে তো তুমি এই সিচুয়েশনে পড়ার পরও তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমার এই বিলিফটা যেটা এখানে আছে এটা ওই ওয়ার্ল্ডে সেটা তুমি আনতে পারো কিনা, দ্যাট ইজ ইউর চ্যালেঞ্জ। ওইটা আবার যে আনতে পারলো, আগেন চেনটা ব্রেক করে গেলো, এটা একটা মানে ইউনিভার্স মজার মতন গেম একটা দিয়ে দেয়, তারপরে ছেড়ে দেয়, তো এগো। তো সেই জন্য যারা খুব নাস্তিক হয় আমি বলি তারা সব থেকে বেশি ভালোভাবে কানেক্টেড ডিভাইনের সাথে, আচ্ছা। কারণ দেখো তারা আমির মধ্যে থাকে, আমি কে, আমাদের অস্তিত্বই হচ্ছে ডিভাইন, মানে আমরা তো তার শরীর থেকেই আসছি, এনার্জিটা তার শরীরে গিয়ে মিশে যাব, তো আমি যখন করছি উই আর টকিং অ্যাবাউট হিম। আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে তারা নাস্তিক যেটা বলছে সেটা উপর থেকে, মানে এটা একটা ওদের খোলস বলতে গেলে, একদম, ভেতরের আত্মা একদম। মানে পুরোপুরি আস্তিক, মানে ওরা একদম। একটা মানে চ্যালেঞ্জ হিসেবে সে জন্মটা একদম, নিচ্ছে। এবং সে নিজেও ওটা ফিল্ট্রেশন করে দেওয়া হয়। তুমি যে জন্ম নিচ্ছ, জন্মের আগে যে তোমাকে ডিভাইন দেখিয়ে দিল দিস আর ইয়োর মিশন, তুমি কিন্তু যখন জন্ম নিলে তখন কিন্তু সেটাও ডিভাইন ফিল্টার করে দিল, এইবার হচ্ছে নতুন চলা, এইবার তুমি কি করে ওইটা ফুলফিল করবে, ওই পথে তুমি কি করে যাবে, মিশনটা কি করে ফুলফিল করবে, ওটাই তো পরীক্ষা। তো ওই পরীক্ষা পাস করতে হলে তোমাকে ওইভাবেই চলতে হবে, এবং অনেক, ওই জন্য বলে ফ্রি উইল দেওয়া, অনেক ফ্রি উইল দেওয়া থাকে, যে ফ্রি উইলগুলোকে তুমি যত ওল্ড সোল হবে তত তুমি ফ্রি উইলগুলোকে পারফেক্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারবে। তুমি জানো তোমার বাউন্ডারি কত অবধি, যে মোমেন্টে তুমি ফ্রি উইলটাকে মিস ইউটিলাইজ করলে কর্মা ফর্ম করলো, আচ্ছা, তো কর্মা ফর্ম করলো মানে আগেবার বলেছি আবার জন্ম নাও। কিন্তু যদি প্রপার ওয়েতে আমি আমার ফ্রি উইলসগুলোকে ইউটিলাইজ করতে 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 গিয়ে গেট টাচ করে দিলাম ডিভাইনে, তো ইউ ওন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ নাস্তিক থাকে কিন্তু জীবনের একটা সময় এসে তারা আবার আস্তিক হয়েও আস্তিক যায়, হয়ে যায়, তখন ওই যে- আবার প্রচন্ড ভাবে তারা ভগবানের ভক্ত হয়ে ওটা যায়। হচ্ছে সেম, আমাদের সবার গেমটাই হচ্ছে টু রিচ দ্য ডিভাইন ওয়ার্ল্ড বা টু রিচ দ্য ডিভিনিটি, এটাই হচ্ছে গেম, এটার জন্য আমরা আসি, এবং উই আর অল রোবটস, আমরা তাদেরই কাজ করতে এখানে আসি প্রত্যেকে। ওই জন্য আমরা আকাশী রিডিংয়ে আগেবার বলেছিলাম হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, এই কোয়েশ্চেনটা রাখতে বলি, যেই মানুষ এই কোয়েশ্চেনের আনসারটা পেয়ে যান, দিস ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, তখন আরও ওটা ফোকাসড হয়ে যান যে ওটা কী করে পেতে হবে। দিস আর দ্য এইডস, মানে হেল্পিং এইড, যাতে কোথাও তুমি হারিয়ে যাচ্ছ সেখান থেকে আবার ট্র্যাকে নিয়ে আসা। একদম। Daivik session, same. It helps to come to the right track. Akashic reading, come to the right track. Reiki দিয়ে তোমাকে টেনে কারেক্ট দিকে আনা, মন্ত্র উচ্চারণে টেনে কারেক্ট দিকে আনা, সব কিছু তার দিকেই, শুধু আমাদেরকে ফেলে দেয় এমন এমন জায়গায়, দেখি তুই আসতে পারছিস কিনা। দিস ইজ ইট। আচ্ছা, এবার জানতে চাইবো সাইকিক সার্জারি কি? এই শব্দটা আমার কাছেও নতুন, আপনি আচ্ছা। বলেছিলেন সেটা, মানে সেই বিষয়টা কি? ইটস লাভলি। সাইকিক সার্জারি হচ্ছে গিয়ে দেখো মেডিকেল ওয়ার্ল্ডে এটার কোনো ভ্যালিউ নেই, কারণ মেডিকেল ওয়ার্ল্ডে সার্জারি মানেই হচ্ছে কাটা ছেঁড়া করে সেলাই করে দেওয়া, বা ইন আ ডিফারেন্ট ওয়ে, এখন লেজার দিয়ে অনেক কিছু ওয়েতে হচ্ছে। সাইকিক সার্জারি আমাদের বেদাসে লেখা আছে, এনশিয়েন্ট টাইমে ডক্টরস তো ছিলেনই, কিন্তু সাইকিক সার্জারিও ছিল, যেটা দিয়ে তুমি না ছুঁয়ে না কেটেও তুমি জিনিসটা ঠিক করে দিতে পারছো থ্রু রেকি ভাইজ অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ডিভাইন। এটার আমি একটা এক্সাম্পল দিতে চাইছি। হ্যাঁ, একটা এক্সাম্পল না, অ্যাকচুয়ালি আই ক্যান গিভ ইউ 2 এক্সাম্পলস।
ছোট্ট করে বলছি, একজন ভদ্রলোক বাংলাদেশি, আমি কিন্তু এখানে থাকি। উনি বলেছেন যে ওনার কিডনি একদমই ড্যামেজড অবস্থা আছে এবং মানে ওনার স্ত্রী প্রেগনেন্ট, নিউলি ম্যারিড, কিন্তু ওনার লাইফ বোধহয় আর 2 মাসের। আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? খুব প্যাথেটিক। প্যাথেটিক না, ভেরি চ্যালেঞ্জিং। আমরা মার্সি করি না, আমরা দুঃখ শো করি না, আমাদের হচ্ছে ওকে বাঁচাতে হবে। তার জন্য কি করা যায়, ওটা চ্যালেঞ্জিং। তো ফার্স্ট তো আমি কেস স্টাডি করেছি, দেখলাম যে উনি যখন বলছেন ওনার কর্মাটা এসে যাচ্ছে এসে যাচ্ছে এসে যাচ্ছে, কী করেছিলেন এসে যাচ্ছে। আর বেশি ওনার পার্সোনাল লাইফটা আমি ডিসকাস করবো না, বাট বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখলাম যে বাবাও বললেন যে বেশি লাইফ স্প্যান নেই, বিকজ ওনার যে আত্মা যে যখন এসেছে, যে এনার্জিটা, সে এটাই ডিসাইড করে এসছে যে আমার এই অবধি লার্নিং ছিল, আমি এটা করে আবার চলে যাব। তো ওনার বডি সেটা ভুলে গিয়েছে। তো এখন উনি যখন যাওয়ার সময় হচ্ছে, এখন বেঁকে বসেছে কি না, আমার স্ত্রী তো প্রেগনেন্ট, বাচ্চাটা আর মানে তখনও আরও 3 থেকে 4 মাস বাকি ভূমিষ্ঠ হতে। তো আমি আর বাচ্চাটাকেও দেখবো না, একটা বাবা হওয়ার সুখ পাবো না। এবং প্রত্যেকটা বাবাই চায় তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, তারপরে ধীরে ধীরে বড় হবে, এনজয় করবে ফ্যামিলি লাইফ। তো আমি এটা পারবো না। এটা হচ্ছে বডিলি অ্যাফেকশন। সোলের এরকম কোনো চিন্তা থাকে না। সোল ইজ ভেরি ভেরি স্ট্রেক্ট, ডিরেক্ট অ্যান্ড পাওয়ারফুল। তোমাকে যদি দেখায় তুমি বেগারের লাইফ চুজ করবে না কিংয়ের লাইফ, তুমি যদি অ্যাজ আ সোল তুমি যদি দেখো বেগারের লাইফ চুজ করলে আমি না যে কর্মাগুলো করেছি ওটা স্পিডে রিলিজ করতে পারবো, তাহলে আমি বেগারের লাইফ চুজ করবো। অনেকে ভাবে না যে ও রাজার হালে আছে, আমি কেন নেই, দিস ইজ দ্য রিজন। বডি ভুলে যায়। তারপর শোনো, ওনার কাউন্সেলিং করার পর ওনার ডায়াবেটিক সেশন করেছিলাম ওভার দ্য ফোন। এটা কিন্তু ওভার দ্য ফোনও করা যায়, বাবা ওইভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু অনেকে যারা আশেপাশে থাকে তারা আসেন, আদারওয়াইজ যারা দূরে থাকে, অনেকে আমেরিকায়, কেউ অস্ট্রেলিয়া, কেউ ইউরোপ, বাংলাদেশ, তাদেরটা আমি করে দিয়েছি ডিপিএলআর এইভাবে। তখন ডিপিএলআর সেশনে উনি দেখেছেন বাবাকে, দেখার পরে কিছুক্ষণের জন্য বাবা আমাকে একদম স্টপ করে দিয়েছিল, মানে আমি কিছু কিন্তু নেই, মেডিটেটিভ মোডে আমি চলে গিয়েছি। পরে উনি আমাকে আবার একটা টাইমে গিয়ে বাবা আমাকে নক করে দিয়েছে, বুঝেছো? তখন আবার যেন আমি মেডিটেশন থেকে ঢুকলাম, আবার মানে ফোনেই আছি কিন্তু ওনাকে আমি শুধু বলেছিলাম যে নাও ইউ স্টার্ট টকিং টু বাবা। কারণ একবার যখন বাবা দর্শন দিয়ে দেন, তারপরে বাবাই হ্যান্ডেল করে। আচ্ছা, মানে ওই সেশনটা কি ফোনেই হচ্ছিল? ফোনে হচ্ছিল, আচ্ছা, কিন্তু উনি বাংলাদেশি। কিন্তু থার্ড আমরা ওই সোল ওয়ার্ল্ডে কিন্তু চলে গিয়েছি, কারণ আমরা মেডিটেটিভ মোডেই থাকি। ঠিক আছে? তো এইবার বাবা বলেছেন কি, বাবা কি কথা হয়েছে আমি কিন্তু জানি না, কিন্তু বাবা সার্টেন পয়েন্ট অফ টাইমের পর আমাকে নক করে দিয়েছে, ওয়ার্ক ডান। কিরম অদ্ভুত দেখো। তারপরে ওনাকে আমি দেখলাম যে উনিও মানে একদম মেডিটেশনের মধ্যে আছে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এখন ওই যে কাজগুলো আছে সেগুলো করে আমি রেখে দিচ্ছি, বাট আই ওয়ন্ট টক টু ইউ নাও রিগার্ডিং দ্য ফিডব্যাক, আমি কালকে কথা বলবো। কালকে মানে তার ঠিক পরের দিন যখন কথা বলেছি, উনি বললেন, আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে বাবার সাথে কি কথা হয়েছে, একটু তো জানতে ইচ্ছে করে। বললো বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি চাও, মানে ওনার সোলকে জিজ্ঞেস করেছে। কারণ আমি তার আগে অনেক ইনভোক করেছি, বাবা বাচ্চা মেয়েটা এখন, মানে আমার না খালি ইনটিউশন আসছিল মেয়ে হবে, খালি ইনটিউশন আসছিল মেয়ে হবে মেয়ে হবে, মানে এটা কোনো ওই যে সোনোগ্রাফি দেখে না, মেয়ে হবে, খালি ভিতর থেকে আসছে। তো আমি বাবাকে এটি বলছি যে বাবা বাচ্চা মেয়েটা আসবে। তো বাবা বলছে তুই জানলি কী করে মেয়ে আসবে? তো আই গট ইট, না তুমি তো দিয়েছো ইনটিউশন। তো একটা বাবা কি তার বাচ্চার সাথে একটু আনন্দ করার ইয়ে রাখে না, ক্যাপাসিটি? এটা তোমারই তো ব্লেসিংস, তুমি সব ঠিক করেছো, তো তুমি ঠিক এটা ঠিক করে দাও। আরেকটা জিনিস, ওনার তো একটা এক্সপেকটেশন রয়েছে। দেখো তুমি ইউনিভার্সের সাথে কন্ট্রাক্ট সাইন করে আসলে, কিন্তু তোমার বডি আর চাইছে না আমার কন্ট্রাক্ট। তখন যদি তুমি এইভাবে আমার ইউনিভার্সের কাছে যেতে পারো, তখন ইউনিভার্স উইল ডিসাইড কি তুমি কন্ট্রাক্ট চেঞ্জ করতে পারবে কি না, বিকজ এভরিথিং ইজ ডান বাই হিম। তো বাবা ওখানে ওকে ডিরেক্ট জিজ্ঞেস করেছে তুমি কি চাও? উনি বললেন আমি আরও কয়েক বছর বাঁচতে চাই, আমি আমার বাচ্চাকে বড় হতে দেখতে চাই। এগুলো আমি ওনাকে ওর মাথায় দিয়ে দিয়েছিলাম, যখন তোমাকে নিয়ে যাবো, আপনাকে নিয়ে যাবো, বাবার সামনে যখন যাবেন বলবেন আরও কয়েক বছর বাঁচতে চান, বাচ্চাকে বড় হতে দেখতে চান, তার বিয়ে দিয়ে শান্তি মতে যেতে চান। হ্যাঁ, কারণ আপনি তো এনজয় করবেন, আমি ওনাকে বলে দিয়েছিলাম। কিন্তু আমি জানি না যে বাবা কী করে করবেন। তো উনি এগুলো বলেছেন, সোল লেভেলেই উনি কথা বলে যাচ্ছেন। মানে আমি শুধু বলছিলাম চোখ খুলবেন না, আর আমার ইনস্ট্রাকশনস ফলো করবে। তখন ওনার কিডনি বললাম না, কিডনির মধ্যে একটা সেন্সেশন হলো, আচ্ছা, মানে চিপে চিপে একটা সেন্সেশন হলো।
যেন লেজার কিছু একটা উনি আচ্ছা। উনি ফিল করলেন এরকম সামথিং। হ্যাঁ, তারপরে আর কিছু না। তারপরে আমি যখন কথা বলতে বললাম এটা ফিল হলো, আর আমার মনে হলো আমার মানে লাইফ স্প্যানটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ উনি যখন বাবা বলেছে তুমি কি চাও, বলেছে আমি বাঁচতে চাই, লাইফ স্প্যান বাড়িয়ে দিয়েছেন বাবা। সো হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ডু দিস। আচ্ছা, তারপরে সেই তারপরে ভদ্রলোক- আর মানে ওনার এটাই, এই যে চিরবির চিরবির কি করলো, একটা এটা feel ইটস করতে আ পেরেছি। পার্ট অফ সাইকিক সার্জারি। আচ্ছা, আর তারপরে কি হয়েছে, আমি দেখো খারাপ হলে তো নিশ্চয়ই নক করতো, কিন্তু বলতে নিয়ে হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। তারপর তো ফিডব্যাক এবার আর কিছু, রিপোর্ট হ্যাঁ করেছে, নিশ্চয়ই সেখানে নিশ্চয়ই সেটা পজিটিভ পেয়েছেন। এসছে। তারপরে আমি আরেকজনের থেকে একটা অ্যাড্রেস জোগাড় করেছিলাম মাদ্রাসে, কোথায় উনি ফ্রিতে চিকিৎসা করতে পারবে। কিডনি ট্রান্সপ্লান্ট এগুলো নাকি খুব আচ্ছা, কম রেটে দেওয়া হয়, খুব কম, ফ্রি না হলেও খুব কম রেটে। তো ওটা আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম, এইটুকু আমি দেখেছি। তারপরে কিন্তু আর কোনো ফোন কল আসেনি, কিছু একটা খারাপ হলে তো নিশ্চয়ই জানতাম, একদমই। তার মানে ভালো আছে। সেকেন্ড যেটা সাইকিক সার্জারি, এই কয়েক মাস আগে আমার বাড়িতে হচ্ছে এক ভদ্রমহিলার। আচ্ছা, তো ওনার উনি প্রচণ্ডভাবে মা কালীর সাথে কানেক্টেড, প্রচণ্ডভাবে। এবং উনি যখন কথা বলছেন তখনই আমি ওনাকে বলে দিয়েছি যে আপনি তো বীজ মন্ত্র জপ করেন, ওটাই আপনি করুন। কিছুক্ষণ পর উনি বললেন তুমি জানলে কি করে আমি বীজ মন্ত্র জপ করি, আমি তো তোমাকে বলিনি। আমাকে তো মা বলে দিচ্ছেন। বললে অবাক করা কাণ্ড, আমি হ্যাঁ করি, মা ভবতারিণীর মন্ত্র জপ করি আমি, তোমাকে তো বলিনি, তুমি জানলে কি করে। আমি বললাম বুঝতে পারছো যে হ্যাঁ রাইট আনসার্স আসছে, চ্যানেলাইজ হচ্ছে। তো মা বলছেন তুমি ওইটাই গুরু মন্ত্র হিসেবে তুমি জপ করতে থাকো, তোমার কোনো প্রবলেম নেই। আর তোমার যে আরেকটা প্রবলেম, ওনার শরীর ভিতরে মানে অ্যাবডোমিনাল কোনো প্রবলেম ছিল, হ্যাঁ পেটে খুব ব্যথা হয়। ওটা কেন হয়, পাস্ট লাইফের ওটা কাউন্সিলিংয়ের সময় হালকা হালকা ভিশন এসে গিয়েছিল। তারপরে ওনাকে বলছিলাম তোমার ডিপিএলআর সেশনের মধ্যে সাইকিক সার্জারি করবো। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন বাবা বলেছিল করবি সাইকিক সার্জারি করবি, আবার এইভাবে জিজ্ঞেস করে আমাকে। তো হ্যাঁ করবো, ঝাঁপিয়ে পড়ি না, সমুদ্রে তুমি ঝাঁপাও, সাঁতার তুমি কাটতে শিখে যাবে, ঠিক আছে। তো আমি খালি ঝাঁপাই, তারপরে তো বাবা আছে। একদমই, কারণ আপনার মেন উদ্দেশ্য তো তাকে সুস্থ করে তোলা, তাকে ভালো করা। সিম্পাথি দেখাই না, সিম্পাথি ইজ এ রং থিং। আগের দিনও বলেছি সিম্পাথি আমরা মানে এমপ্যাথি সিম্পাথি এগুলোর মধ্যে বলছিলাম যে চ্যালেঞ্জ হিসেবে করি। আর বাবা ওইভাবে জিজ্ঞেস করে করবি করবি এইভাবে, হ্যাঁ করবো, যোগা দেখা জায়গা করবো। তো ওনারটা যখন বসেছিলাম দৈবিক সেশনের মধ্যে থেকে পুরোটা আমি তার আগে মা কালীকে ইনভোক করেছি, মা ইউ আর এভরিথিং ফর হার, তো ইউ উইল বি ডুইং দ্য সার্জারি। কারণ যে যাকে বিলিভ করে তার হাতে জিনিসটা হোক সেটা। মা আমাকে প্রথম কয়েক মিনিট ইন্টারাক্ট করতে দিয়েছিলেন, তারপরে একদম শরীর নিজে সব করে গিয়েছেন। এবং আমি বলছি যখন তাকে যে তুমি ফিল করো তোমার অ্যাবডোমিনের যে পেন হচ্ছে ওই জায়গাটা কিন্তু ধীরে 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 চাকরাসগুলো মেন্ড হতে 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 উপরে যাচ্ছে। উনি না প্রত্যেকটা সময় কাঁপুনি দিয়ে উঠছে, কাঁপুনি দিয়ে উঠছে, কাঁপুনি। উনি পরে বলেছেন আমি ফিল করছি মায়ের হাতের ছোঁয়া, ফিল করছে পেটের মধ্যে দিয়ে মা হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ধীরে 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 ধীরে, মানে একটা ডিভাইন ছোঁয়া। এটা কিন্তু সবাই বুঝবে যদি কানেক্টেড হয়। তুমি এটা বলছি না যে স্ক্যান করে দেখছি না, ছোঁয়া বোঝা যাচ্ছে যে একজনের হাত, দুটো হাত এইভাবে আস্তে 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 উপরে উঠতে 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 ভিতরে যেখানে প্রবলেম সেই সেকশনগুলোকে ঠিক করতে 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 একদম সহস্রার অব্দি নিয়ে গেলো। মানে ওর শরীরটা এরকম করে কাঁপছে, এভাবে 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 কাঁপছে, মানে সেশনের সময় উনি সেটা ফিল করছিলেন একদম। এবং শরীর কেঁপে উঠছে তার। এবং হতে 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 যখন হয়ে গেল উনি বললেন আমি অনেক আরাম পাচ্ছি, অনেক আরাম পাচ্ছি, কোনো প্রবলেমই মনে হচ্ছে না, পেটের মধ্যে কোনো ব্যথাই নেই, যেটা নিয়ে ছোট্টবেলা থেকে সাফার করছেন, ছোট্টবেলা থেকে পেটের এই প্রবলেম নিয়ে চলছে তার, সেটা ওই দিন শেষ হয়ে গেল। এবং মানে সেটা তার জন্মগত রোগই ছিল, মানে জন্মগত না, এনি আগের জন্ম থেকে, হ্যাঁ সেখান থেকে আসে। সেটা আমি দেখে বলেছিলাম যখন দেখানো হয়েছিল আমাকে, কি কেস স্টাডি করতে করতে দেখিয়ে দিয়েছিল যে ওর এই জিনিসটা হয়েছিল, সে কারণে এই এখন সাফার করছে। তো আমি ওই জন্য পুরোপুরি সারেন্ডার তো হয়েই যাই, শুধু বুঝে নিতে হয় যে মানুষটি কার সাথে কানেক্টেড। সেটা না তোমার চোখের মুখের ভাইব্রেশন থেকে বেরোয়। এখন ধরো আমি তোমাকে দেখবো, যেহেতু তোমাদেরকে ফোকাস করবো না ওইভাবে, কিন্তু যখন কোনো ক্লায়েন্ট আসে তার দিকে দেখলেই ঠিক বোঝা যায়, অদ্ভুত চোখের চাউনি সেই ডিভাইনের মতন হয়, যে যার সাথে প্রচুর কানেক্টেড। সব থেকে বেশি বোঝা যায় লর্ড ভৈরবারটা, আচ্ছা ভীষণ বোঝা যায়। লর্ড নারায়ণটা বোঝা যায় খুব স্পিডে, লর্ড ভৈরবারটা বোঝা যায় খুব স্পিডে। আর দেবীরা ভীষণ ভয়ঙ্কর হয়, বুঝতে দেয় না।
ভীষণ ভয়ঙ্কর মানে আছে দেবীর এরা। সঙ্গে যারা ওরে connected বাপরে, থাকে। দেবতারা যে দেবীদের ভয় পায়। আচ্ছা হ্যাঁ, যে কি একটা সংস্কৃতে কথা আছে না, যে মেয়েদের চরিত্র দেবতারাও বুঝতে পারে না। আমি মাঝে মধ্যে বলি এই কারণে কি বলা হয়েছে, কারণ মনে হয় সব দেবতারা দেবীদের ভয় পায়, মানে প্রচন্ড রেসপেক্ট করে। আচ্ছা আচ্ছা ওই রেসপেক্ট যদি আমাদের এখানে ছেলেরা মেয়েদের করে, সত্যি কথা, তাহলে কোনো প্রবলেমই থাকবে না। ঠিকই, তাহলে তো এই যুগটা মানে একদম সত্য যুগে চলে যাবে, সত্য যুগে চলে যাবে একদম একদম। একদম। তো এইটা হচ্ছে খুব ছোট্ট করে আমি বললাম হোয়াট ইজ সাইকিক সার্জারি, তুমি বুঝতে পারছো? বুঝতে আমি পারলাম, এখানে বসে তোমার কিডনিতে প্রবলেম, আমি বাবাকে দিয়ে তোমার কিডনির প্রবলেমটা ঠিক করিয়ে দিলাম, তুমি নিজেই তোমার রিপোর্ট দেখেছো। ও ও ও- উনি তার 2-3 দিন পরে আমাকে ফোন করেছে যে রনিতা, যে রিপোর্ট আমি আগে দেখেছি আর এখন দেখছি এটা হয় কি করে। মানে মিরাক্কেল একদম। ব্লাডের মধ্যেও রিপোর্ট আলাদা, একদম অন্য। ওনার যে প্রবলেম ছিল সেটারও রিপোর্ট আলাদা, এটা হয় কি করে? আলাম ওই যে যেভাবে জেনে গেলাম তোমার বীজ মন্ত্র, এটা ওইভাবে মা করে দিয়েছেন। তো মানে হ্যাঁ অবশ্যই, মানে মেডিকেল সার্জারি, মেডিকেল যে মেডিকেলও তার রিপোর্ট তো চেঞ্জ হবে। মেডিকেলে যারা ডক্টরস খেয়াল করবে, যখন তারা সার্জারি করতে ঢোকেন, তাকে যখন বাড়ির লোকেরা জিজ্ঞেস করে যে কি হবে, বা সার্জারি করে বেরোলেন, বললাম উই হ্যাভ ট্রাইড আ লেভেল বেস্ট, নাও প্রে টু হিম, একদম বলে কি না? একদম। আমি বোম্বেতেও দেখেছি লর্ড বিষ্ণুর আইডল রাখা, মানে প্লাস্টিক সার্জারি যারা করাচ্ছেন, প্রত্যেকটা হসপিটালেই তো আছে, মেডিকেল ডক্টরসরাও জানে, যারা ডক্টরস, হ্যাঁ, তারা প্রচন্ড ভাবে লর্ড বিষ্ণুর সাথে কানেক্টেড, বিকজ হি ইজ ভেরি ক্রিয়েটিভ, হি ইজ ভেরি ক্রিয়েটিভ। তো ডক্টরসরা যদি এই কথা বলতে পারে, লাস্টে গিয়ে তাদের কাজটা কমপ্লিট করার পর যদি বলতে পারে নাও প্রে টু হেম, তাহলে বোঝো ডক্টরসরা ডক্টর হয়েও যদি ডিভাইনকে বিলিভ করে। হ্যাঁ, একজনেরটা এমন শুনেছিলাম যে সেই ডক্টর, কত কেস তো এরকমও হয়, মানে ডাক্তার বলে দিয়েছেন ডেথ, মানে মেডিকেলি ডেথ, ক্লিনিক্যালি ডেথ, হ্যাঁ, clinically dead। কয়েক মিনিট পরে সে আবার জেগে উঠছে। কয়েক মিনিট বা দেখা যাচ্ছে কয়েক ঘন্টা এর পরে, মানে কি জানো? এর মানে এটা তো যুক্তি আজ পর্যন্ত এটার মানে কোথাও হচ্ছে দেখতে পাইনি। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেটা মানে হয় আমি না, লাইফ কিছুদিন আগে বিটুইন লাইফ, নিউজপেপারে একটা ঘটনা পড়ছিলাম, ওনার সোল চলে গিয়ে ডিভাইনের কাছে গিয়ে আবার ফিরে এসেছে, বিকজ মেবি কোনো ওয়ার্ক আনডান, সেই জন্য ডিভাইন বলছে ঠিক আছে তোমাকে আরো কয়েক বছর আমি দিয়ে দিলাম, যাও কি করে এসো সেটা। এটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে অনেক অ্যাব্রডে দেখবে বুকসের অনেক মধ্যে ঘটনা মেনশন আছে, আছে, near death যে কেউ experience পুরো অনেক নাস্তিক ছিল কিন্তু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে পুরো স্পিরিচুয়াল হয়ে গেছে, একদম। যে অ্যাকচুয়ালটা জেনে গিয়েছে লাইফটা আফটার ডেথ কি হয়। একদম একদম। This is- সত্যি this মানে is psychic surgery, তুমি বুঝতে পেরেছো? সার্জারি সত্যি মানে বিষয়টা মানে ভেরি একদম ইন্টারেস্টিং। নতুন, একদম মানে ওটার জন্য আবার নিয়ম কানুন আছে, ও আমাদের অরাকে আগে প্রোটেকশনে নিয়ে নিতে হয় সবসময় আমাদের, না হলে আমি তোমারটা করছি তোমারটা আমার শরীরে চলে আসবে। একদমই রেকিতেও আমরা যদি প্রোটেকশন না নিয়ে রেকি করি, ধরো সাপোজ কারোর জন্ডিস আছে, সাপোজ তারটা করতে গিয়ে আমি নিজে প্রোটেকশন নিলাম না, ওই জন্ডিস আমার চলে আসবে। আচ্ছা আচ্ছা। ওই জন্য মানে এই বিষয়টা কি তাহলে আমাদের বেদেও আমার আছে? আচ্ছা, মানে এই বিষয়টা কিন্তু অনেকেই জানে সাইকিক না, সার্জারি, মানে সাধারণ নামটা মানুষরা- ইংলিশ হলো, বেদাসের মধ্যে কোটি কোটি বছর আগে এগুলো লেখা আছে। একদম আর যদি আমি ভুল না হই, সত্যি একদম নতুন তথ্য বেরোবে একদম। হ্যাঁ, ঋষি বলি না, ডক্টরই বলবো নি, সুশ্রুত বোধহয় ওনার নাম ছিল বোধহয়, খেয়াল করে দেখো আমি যদি ভুল হই হ্যাঁ, তো, একজন ছিলেন সম্ভবত, আমার ফাদার অফ সার্জারি বলা হয় তাকে। আচ্ছা। তখনকার সময় উনি ডেড বডিজ থেকে পার্টস বের করে প্লাস্টিক সার্জারি করতো, এবং ডেড বডিজ গেলে সেটা নিয়ে তার ছাত্রদের শেখাতো। এই যে এখন যেটা পোস্ট মর্টম বলে না, তখন সেটা করা হতো। তো ভেবে দেখো যে আমরা তারা তো এক একজন কতটা scientist ছিলেন। Yes, আমরা ঋষিমুনিরা এক কতটা একজন অ্যাডভান্স scientist। ছিলাম। আগের বারও এটা বলেছি যে তাদের টেকনোলজি আমরা নিজেরাই বের করতে পারছি না, একদম তাহলে বলতে গেলে আমরা সিভিলাইজেশনে এগোইনি, মনে হয় পিছিয়েছি, একদমই মনে হয় পিছিয়েছি। একদমই, কারণ তখনকার দিনে সবকিছু দৈব ছিল, আর এখন যেগুলো আবিষ্কার হচ্ছে তখন সেগুলো আগে থেকেই ছিল সেগুলো। ওটা ইজি, ও বাদে অন্য কিছু যদি হয় আলাদা ব্যাপার, ওটা তো বাদ। তারপরে বলো। আচ্ছা ম্যাডাম, যেটা মানে শুনেছি বা আপনিও বলেছিলেন যে আপনি এই যে প্রকৃতির সঙ্গে একটা সংযোগ অনুভব করেন, মানে গাছপালা, পশু পাখি আরো যা জিনিসপত্র আছে মানে প্রকৃতির সঙ্গে যুক্ত যেগুলো, তার সঙ্গে একটা মানে কানেকশন ফিল করেন, তো সেটা কিভাবে বা মজা লাগে, কথা বলতে মজা লাগে, প্রচন্ড ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি হয়েছে বাবার সাথে যত কানেক্টেড হয়েছে, পশু পাখি, ইনসেক্টস, নেচারের যে কোনো, আমি আই ক্যান টক টু এনি অবজেক্ট, যে কোনো। তুমি দেখবে বিদেশে যারা সাইকিক হিলার্স হয়, ধরো প্যারানর্মাল রিসার্চে তারা গিয়েছে কোনো একটা এক্সপিডিশনে, ওরা দেওয়ালে হাত দিয়ে 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 ভাবছে কি বলছে, ভিশনস দেওয়াল দিতে থাকে, বলে না দেওয়ালও কথা বলে, হিস্ট্রিটা ওর মধ্যে ঢুকে যায়।
ভাইব্রেশন, হিস্ট্রি ইজ হোয়াট ভাইব্রেশন, যেটা ঘটেছে ওটা একটা ভাইব্রেশন, ওটা ঢুকে গেল ওই দেওয়ালের মধ্যে। যখন সাইকিক হিলার্সরা আসে, জিনিসটা খুনটা হয়েছে কি হয়েছিল ওনারা ঠিক দেখে নিতে পারেন যে এইটা হয়েছিল এই জায়গাটা। তো তো কোয়েশ্চেনটা একবার বলো তো আমাকে, না বাবা এত পয়েন্টস দিয়ে দিয়েছে আমি ভুলেই গিয়েছি তুমি কি জিজ্ঞেস হ্যাঁ, এই যে করেছিলে। কানেকশন যে অনুভব করেন, মানে সেটা কিভাবে করেন, মানে কিরকম ও feel ইয়েস, হয় না সেটা? কারণ আমার এত আনসার্স দিয়ে দেন আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। আমি প্রথম বুঝতে পারি যে গাছেরা কথা বলছে, কিরে জল দে, কিরে জল দে, দিলি না আচ্ছা। জল দে, কিরে তুই খাবি আমাদের জল দিবি না। আমি তখন বুঝলাম আরে আমি তো গাছে জল দিইনি। এখান থেকে প্রথম শুরু হয় মানে কথাটাও শুনতে পারেন। টেলিপ্যাথি। আচ্ছা, ওনারাও ভাইব্রেট করেন একটা লেভেলে, ওই ভাইব্রেশনের সাথে তোমার যদি ভাইব্রেশন ম্যাচ খেয়ে যায়, তুমি তোমার ভাষাতে টেলিপ্যাথিতে তুমি যে কোনো ভাষা বুঝতে পারবে। জল দিয়ে দিলাম, আমি বুঝতে পারছি সব চুপ, আর ডিস্টার্ব করবেন, অদ্ভুত জিনিস। কিন্তু তারপরে রিসেন্ট ঘটনা, আমি বনসাই গাছ ভীষণ ভালোবাসি। আচ্ছা, তো একটি ফুলের বনসাই গাছ আমি নিয়ে এসেছি, ওই যে দেখবে ভ্যান গাড়িতে বিক্রি করে না অনেক গাছের মধ্যে। আমি একটা গাছকে ছুঁয়েছি, আমি দেখি আরে এটা তো বনসাই গাছ, আমি এটা নেব, নিয়ে বাড়িতে রেখেছি। কিন্তু আমি দেখছি ওর সাথে একটা গোলাপ গাছও রেখেছি, আর অন্য গাছগুলো আছে পরপর, 3-4টে জবা ফুলের গাছ। ওই 3-4টে জবা ফুলের গাছ বাচ্চার মতন চঞ্চল, আমি বুঝতে পারছি ওদের ভাইব্রেশন খুব চঞ্চল। গোলাপ গাছটা ভাইব্রেশন মিক্স হতে চাইছে, কিন্তু যে ফুলের গাছটা এনেছি বড় সবার হতে দিচ্ছে না, একটু ডিস্টার্ব আছে। আমি বুঝতে পারছি ও কিন্তু চুপ, এটাই বুঝতে পারছি ও চুপ, কথা বলছে না, মানে ইন্টারাক্ট করছে না। বাকি তো অন্যগুলো আমার সাথে ঠিক আছে। পরে আমি 2-3 দিন 4 দিন বকেছি, কি ব্যাপার কি এখানে আসার পর চুপ হয়ে যাবো, আমি কি তোমাকে ডাকাতি করে নিয়ে এসেছি নাকি, আমি এইভাবে বলি, নিজের মতন করে বলতে থাকি। তারপরে ও কিছুক্ষণ পর আমাকে একটা ভিশন দিল, কারণ আই ওয়াজ থিঙ্কিং এটা কি হয় জানো, ফট করে আসবে কিন্তু তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে, তখন ইন্টারাকশনটা হয়। আমাকে দেখিয়ে দিল ও যে নার্সারিতে ছিল সেখানে অন্য ও গাছেদের সাথে ও রোজ ইন্টারাক্ট করতো, সেখান থেকে ওকে টাবে তুলে নিয়ে চলে এসছে, একা হয়ে গেছে, রাগ। মানে বোঝো ইটস এন এনার্জি। শোনো গাছ, আমি নিজেও পাথর ছিলাম এক জন্মে, ঋষিকেশের এক জায়গায় আমি পাথর হয়েছিলাম, 1000 বছর পর ওখান থেকে আবার প্রাণ নিয়ে বেরিয়ে গিয়েছি, যে আমার পেশেন্স লেভেলটা শিখেছি আমি, আমার নলেজ কি পেয়েছি, হাউ টু মেনটেন ইউর পেশেন্স লেভেল। তো আমিও পাথর ছিলাম এক জন্মে, ঠিক আছে। তা গাছটাকে গাছ ভেবো না, ওর মধ্যে যে এনার্জিটা আছে, সে কিছু শিখতে এসেছে, সেটা শেখা হয়ে গেলে সে চলে যাবে, তখন এই এনার্জিটা বেরিয়ে মানুষের রূপে আসতে পারে, যে বাবাকে বলতে পারে যে আমি এটা শিখে নিয়েছি, এবার আমি মানুষ হয়ে দেখে পারি কিনা, বুঝতে পারছো। তো ও আমাকে না দেখিয়ে দিল, পুরো নার্সারি দেখিয়ে দিল আমাকে, যে নার্সারি কোথাও মাঝখানে রাখা ছিল এবং তারকে ঘিরে আরো অনেক গাছ ছিল, আর এই গোলাপ গাছটি তার সাথে ছিল। তো ও শুধু ওই গোলাপ গাছের সাথে ইন্টারাক্ট করতো আমার বাড়িতে আসার পর, কারণ উনি মানে ওই গোলাপ গাছটি ওর সাথে ছিল বলে। কিন্তু ওর মন খারাপ ছিল যে অন্যদের থেকে সরিয়ে দিল, মানে ওর সঙ্গী সাথী থেকে সরিয়ে দিল কেন, মানে একটা ছোট বাচ্চারা যেমন একদম সঙ্গী সাথী থেকে দূরে চলে গেলে যেরকম ফিল করে নাও। এইবার তাকে কি করে হিল করলাম আমি জানো, কোনো পাতা না ঝরে যাচ্ছে, কিরে পাতা 2-3 দিনের মধ্যে ঝরে যাচ্ছে। তখন আমি বললাম দেখো ভাই, না আমি তোমাকে ওখান থেকে তুলে এনেছি আলাদা করেছি, না আমি তোমাকে জল দিচ্ছি না, আমি তোমাকে এনেছি, আমার তোমাকে খুব ভালো লেগেছে বলে, আমার তো কোনো দোষ নেই। আর এটা কিন্তু ইন্টারাকশন হচ্ছে টেলিপ্যাথিতে। তো তুমি আমার সাথে এরকম করছো কেন, আমি কি দোষ করেছি, রাইট। তুমি এখানে দেখো কতজন আছে, অল ওয়ার ওয়েটিং ফর ইউ। আর এই যে ছোট গাছগুলো কি চঞ্চল, গুজগুজ গুজগুজ করে মনে হচ্ছে যে কথা বলছে, গল্প করছে। তো তুমি এত চুপ হয়ে আছো মানে, একটু দেখো আমার এই জায়গাটাও তুমি একটু পছন্দ করো, দেখবে তোমারও ভালো লাগবে। আর দেখো আমি বাবার আরাধনা করি, হ্যাঁ দেখবে বাবার আশীর্বাদ পাবে তুমি। আমি কিন্তু এইভাবে লিটারালি, এবং ওর পাতাগুলো ধরে ধরে বলছি, আদর করে করে বলছি, যেরকম আমার বাচ্চার মাথায় আদর করে করে বোঝাই না বাবা এটা করে না, হ্যাঁ একদম পাতাগুলো ধরে, কারণ ওদেরকে ফিল করাতে হয় দ্যাট উই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইজ ইউনিভার্স। তো ওইটা যদি ফিল করতে পারে সে আবার বেঁচে ওঠে। আমি তোমাকে ছবি পাঠাবো, ওই গাছটি এখন ফুল এসে গিয়েছে 3-4টে, নিজেকে ছড়িয়ে দিয়েছে। এবং ও এখন না সব কটা গাছ যারাই শোকাতে বসে আমি কান্নাকাটি লাগিয়ে দিই, যে হ্যাঁ এত কষ্ট করে নিয়ে আসলাম, টাকাটা গচ্চা গেল, আর আমাকে ভালোবাসে না, ইচ্ছা করে বলে আবার ছুঁয়ে ছুঁয়ে আমি বলি ওদের যে আই রিয়েলি লাভ ইউ, তুই প্লিজ চলে যাস না। ওরা যায় না, একটা গাছের সব পাতা চলে গেছিল সেখান থেকে। আবার তুমি জানো আমি না পিপল ট্রি যেটা বনসাই হয় সেটা রেখেছিলাম, তো সব পাতা পড়ে গেছিলো। তো আমি দেখে খুব মন খারাপ হচ্ছিল যে আমি একটু কয়েকদিনের জন্য তারাপীঠে গেলাম,
আর বাচ্চাটা কতদিন আমার জন্য ওয়েট করেছে, জল দেবো, দিতে পারিনি, আসেনি, ও চলে যাচ্ছে। তখন দেখি আমি খুব মন খারাপ করছি আর গাছটা ছুঁয়ে ছুঁয়ে দেখছি, একটা ছোট্ট দেখলাম 2 দিন পরে ঘাসের কণা বেরোলো। ওই ঘাসের কণাটা আমাকে বলছে থ্রু টেলিপ্যাথি যে আমাকে মা ডাকে সবাই। তো মা, আমি যদি বেরোতে পারি, আমি যদি এই মাটি থেকে বেরোতে পারি, তাহলে ও বেঁচে উঠবে। ইউ উইল নট, আমি এটারও ছবি পাঠাবো, তোমাকে পাঠাবো। আচ্ছা, এখন ওই গাছে ওই ঘাসটাকে আমি তুলে ফেলে দিইনি, যে থাকুক। ও আমাকে অ্যাসিওরেন্স দিয়েছিল যে ও যদি উঠতে পারে তাহলে এই গাছের মধ্যে পাতা আসবে, এবং পাতা এসেছে এবং একদম ভরে গেছে। তো দিজ আর ফিউ গ্রেট ইনস্টেন্সেস যে হ্যাঁ এখনো হয়, যদি তুমি তাদের ভাইব্রেশনে ভাইব্রেট করতে পারো। তো মানে ভাইব্রেশনের সাথে কানেক্ট করতে পারলে এটা হয়, হ্যাঁ। মানে নেচারের যা যা জিনিস আছে নেচার তার সাথে। ইকুয়ালি আমি বিড়ালের সাথে করতে পারি। ইনসেক্টস দে অলসো টক। একদমই, মানে কুকুর বিড়ালের কিছু অভিজ্ঞতা আমারও আছে, কিন্তু Insects. আপনার সেরকম কি কিছু আছে কুকুর বিড়ালের সঙ্গে একদম আমার special ছেলের কথা অভিজ্ঞতা? বলছি, আমার বড় ছেলে, আমি যা পারি ও তার থেকে হয়তো বা বেশি পারে, আচ্ছা এরকম। হ্যাঁ, বাই বার্থ হি ইজ হ্যাভিং দ্যাট এবিলিটি, আচ্ছা বাই গডস গ্রেস। তো একদিন আমাকে বলছে, মা জানো তো আমি স্কুলে যাচ্ছিলাম, দেখলাম কুকুরদের পঙ্গপাল যাচ্ছে, আর কথা বলছে ওরা যে আজকে ওই জায়গাটা গিয়ে আমরা বেশ ভালো খাওয়া দাওয়া হবে আমাদের। হ্যাঁ, তুই বুঝলি কি করে? বলে হ্যাঁ আমি তো ওদের ওরা কিন্তু ঘেউ ঘেউ করছে না, হ্যাঁ, ওরা নিজের যে মনে মনে ভাবছে যেটা। ওরা যেটা টেলিপ্যাথিক্যালি ভাবছে ওই ভাইব্রেশনে ও ভাইব্রেট করছে। তো আচ্ছা। বলছে সব একদম মাথা তুলি তুলি, হ্যাঁ ওখানে কি খুব ভালো খাওয়া হবে। হাস্যকর লাগছে শুনতে, বাট ইনার মিনিংটা দেখো। এই বাচ্চাটা 15-16 বয়স, তার থেকেও ছোট তখন ছিল বড়টা, সে ওই লেভেলে ভাইব্রেট করছে যে ও বলছে মা ওরা এটা বলছে। এবং একদিন ও স্কুল থেকে ফেরেনি, ও আর টিউশনে চলে এটাও গেছে। অবাক আছে, দেখবেন আমরা যারা পশু পাখি ভালোবাসি, দেখবেন পশু পাখিরা আমাদের কাছে বেশি আকৃষ্ট, কিন্তু ভীষণ। দেখবেন সবার কাছে যায় না। যারা না। ভালোবাসে না ওরা কিন্তু নিজে থেকে তার কাছে যায় ওরা না। সেটা অনেকবার আমি দেখেছি ওরা এরকম। ওরা যাবেই না ওরা। আর তোমার গা, তুমি যদি পশুর লাভার হও না, তোমার গা ঘেঁষে একদমই, ঘুরবে। কারণ আমি রাস্তায় অনেকবার যেতে দেখেছি পেছনে হঠাৎ করে হ্যাঁ। কুকুর লেজ নাড়তে নাড়তে যায়। আরে। আমি দেখি হঠাৎ করে দেখছি পেছনে। আমার বড় ছেলের সাথে আমার চেহারা খুব মেলে। আর বড় ছেলে রোজ কি করতো, যে স্কুল থেকে ফেরার সময় সব ওই স্কুল ইউনিফর্ম পরে সব স্ট্রিট ডগসকে আদর করে ঢুকবে, ওর কোনো ঘেন্না নেই। একদিন ও টিউশনে চলে গিয়েছে, আমি ফিরছি, আমি দেখি সব আমাকে ফলো করছে। ওই আমি নই, মানে আমি কিন্তু অন্য, আমি কিন্তু ওই যে করে সে না, কিন্তু যে আদর করে ও না, আমি ওর মা, খবরদার ওয়েট করো আসছে। আবার কিন্তু সরে গিয়েছে ওরা, আমাকে ডিস্টার্ব করেনি, কারণ হয়তো বা ভাইব্রেশন সেম বা দেখতে অনেকটা ওরা বুঝতে হ্যাঁ, পারেনি। ওরা হয়তো বুঝতে পারে মানে যে কে ভালোবাসে আর কে অদ্ভুত ভালোবাসে না। জিনিস। মানুষ হাসবে যে স্ট্রিট ডগসরা এরকম করে, কি বলছে। নো, সবার মধ্যে ডিভাইন থাকে। একদম। যেরকম একটা পিঁপড়ের মধ্যে ডিভাইন থাকে, সবার মধ্যে ডিভাইন থাকে। মানুষ শুধু স্পিরিচুয়াল হলাম, আমাদেরকে স্পিরিচুয়ালিটিতে আসতে কষ্ট করতে হয়। কুকুর, বেড়াল, ছাগল এরা ডিভাইন এলিমেন্টস দিয়েই তৈরি, যে এরা বাই বার্থ ওরা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড। একদম, একদম। শুধু কর্ম দোষ কোনো ছিল, যে কারণে ওই জনিতে জন্ম নিতে হয়েছে। একদম একদম একদম। আচ্ছা, এই দৈবিক সেশন চলাকালীন মানে পূর্ব জন্ম কি একদম পরিষ্কার দেখা যায়? মানে খুবই আপনার ভালো এরকম দেখা যায়। অভিজ্ঞতা কিছু যদি শেয়ার মারাত্মক করেন। মারাত্মক, আমার তো অনেক কটাই মারাত্মক রকমের এক্সপিরিয়েন্স। গতকালের একটা এক্সপিরিয়েন্স আমি বলতে চাই। আচ্ছা। ঠিক আছে, আমি ওনাকে কালকে আফটার দ্য ডেভিক সেশন আমি ভদ্রমহিলার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি যে আমি এটা বলবো। আচ্ছা, এটা অসাধারণ, মানে এটা স্পেশাল কিছু হয়েছে। স্পেশাল, আচ্ছা। একদম স্পেশাল। অ্যান্ড এই 24 আওয়ার্স চ্যানেলে কিন্তু ফার্স্ট হবে, ফার্স্ট এটা বলতে যাচ্ছি আমি, আচ্ছা, আর কেউ কিন্তু জানে না। আচ্ছা আচ্ছা। তো ভদ্রমহিলা আসেন, আমি ওনাকে, ওনার নাম উনি বলেছেন গোপন করে সব বলতে, আমি বলছি উনি কলকাতায় থাকেন, আর কমলিকা ধরো নাম দিয়ে দিলাম আমি, এটা বানানো নাম আমি ঠিক দিয়ে দিলাম। আছে। হ্যাঁ, ওনার বাচ্চা কাচ্চা আছে। ওনার পার্সোনাল লাইফে ম্যাটার আমি বেশি যাব না। স্বামী এসেছিলেন, মেয়েকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তো ভদ্রমহিলার সাথে আমি বসলাম যখন, ওনার সাথে আমার নভেম্বর মাসে কাউন্সেলিং হয়েছিল। তো আবার যখন ডায়াবিক সেশনটা করতে আমার ওনার এতদিন সময় লাগলো, কারণ ওই সাংসারিক প্রবলেম থাকতেই পারে। তো উনি বলছেন যে আমি না 12-13 বছর আগে ভেবেছি, বা 14 বছর আগে ভেবেছি যে আমি পিএলআর করাবো, কিন্তু আমি কারোর কাছে যাইনি, আমি আপনার কাছে কেন আসলাম? এই আনসারটা ডায়াবিক সেশনের মধ্যে পেয়েছে।
12, 13, 14 বছর মাথায় ঘুরছে পিএলআর করাবে, কিন্তু এতজন পিএলআর মানে ওনার করছে। এত বছর আগে থেকে কিছু প্রবলেম ছিল কি? প্রবলেম, আর এবং উনি বলছেন যে আমি জানি যে পিএলআর করালেই কিন্তু আমার সলভ হবে, আচ্ছা, কিন্তু আমি কিন্তু করাই। সঠিক মানুষ খুঁজে পাইনি। মানে কিরকম চুজি তাহলে ভাবো। আমি বললাম ভাই আমি তো তার মানে ধন্য হয়ে গেছি, তুমি আমাকে চুজ করেছো। কারণ এখন একটা জিনিস কতজন করে, পিএলআর তো হাজার হাজার জন করছে, তাই তুমি কতজনের কাছে গিয়ে নক করতে পারো, কিন্তু তুমি আমার কাছে এসছো দেখো, এবং আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে ট্রাস্ট করেছো। তো খুব 1 ঘন্টা আমার মতন লেগেছে রিভাইভ করতে, যে 3-4 মাস 5 মাস আগে কি কি কথা হয়েছিল। তো এই জন্য আমি বলি দৈবিক সেশন যারা করতে আসবেন মিনিমাম 4 ঘন্টা সময় রাখবেন, দুপুর 2টো থেকে 6টা একদম ফ্রি রাখবেন, কারণ প্রথম ঘন্টাটা আমাকে লাগে রিভাইভ করতে। কেউ যদি আজকে কাউন্সিলিং করলো, কালকে দৈবিক সেশন করলো, তখন না, কিন্তু কেউ 5 মাস আগে করে গিয়েছে, মানে অনলাইনে ধরো কাউন্সিলিং করলো, কিন্তু আবার এখন সেশন করতে এসছে, তখন আমার প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমি আবার রিভাইভ করি। পুরোটা মাথায় চলে আসলো। আর বাবা কি করেন, আমাকে বলেন ও যে ছবিটা পাঠিয়েছিল সেই সময় সেটা দিতে বল, আর যেই ছবিটা দেখে পটপট পটপট মনে করিয়ে দেয় বাবা। আচ্ছা, কারণ এত ক্লায়েন্টস দেখেছি আর এত কথা বলতে হয় যে কে বলতো কি হয়েছিল, আর আমার ক্লায়েন্টস গুলো এত মিষ্টি বলে ওই যে ওই সময় ওই কথা বলেছিল, ও আচ্ছা 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 ছবি পাঠাও। এত জনের এত সমস্যা, মানে এবং সবকিছু সবাই মাথায় রাখতে এই যে হয়। পডকাস্টে বলেছে আমি কিন্তু ভুলাক্কার, আমাকে ক্ষমা করবে, আমি ভুলাক্কার, কিন্তু ওই ছবিটা পাঠাবে যেটা তুমি তখন পাঠিয়েছিলে, তবে কি আমার পরপর পরপর একদম মানে কম্পিউটারাইজড ব্রেনের মতন যেন পরপর পরপর পুরো চলে আসে, তখন আমি মিলিনি, আচ্ছা 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 এবার মনে পড়ে গিয়েছে, এইভাবে হয়। তো ওনারটা পুরো রিভাইভ করলাম, করার পর বললাম যে ওই যে যেরকম বলি জল খেয়ে নাও, কারণ তোমার শরীর থেকে তোমার আত্মার একটা অংশকে বের করে নিয়ে যাবো, তোমার শরীর তো ডিহাইড্রেটেড হয়ে যাবে, তার আগে তুমি ফর হাইড্রেশন পারপাস পুরো মানে যতটা পারো জল খেয়ে নেবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তারপরে ওনাকে নিয়ে যখন আমি বসলাম ফর দৈবিক সেশন, উনি বাবার ভীষণ ভক্ত, বাবা এবং শ্রীকৃষ্ণ দুজনেরই। তো আমি ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি কাকে দেখতে চাও, কারণ তাকে আমি ইনভোক করব, বললো আমি মহাদেবাকে তো ছোট্টবেলা থেকে ভালোবাসি, কথা বলি, বকি ঝুঁকি অনেক কিছু করি, আমি মনে হয় শ্রীকৃষ্ণ আমার ইষ্টদেব মনে হয়। আমি বললাম আমার কিন্তু তা মনে হচ্ছে না, আমার কিন্তু প্রথম থেকে মহাদেবজিকেই দেখছি ভাসছে চোখের সামনে প্রথম থেকেই, তো আমার মনে হচ্ছে তোমার ইষ্টদেব বাবাই। তো ঠিক আছে, আমি বাবাকে ইনভোক করলাম এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণকেও ইনভোক করলাম, যে আপনারা দুইজনে, আমি তো তুই করে বলি, যে তোরা প্লিজ দুইজন আসিস, কারণ এই মেয়েটি এসছে তোদের দর্শন পেতে। আর দৈবিক সেশন মানে হচ্ছে গিয়ে দেব দর্শন ফার্স্ট, আগে দেব দর্শন করাতেই হবে আমাকে, কারণ এটাই নিয়ম। বাবা যেটা, এটা বাবাতেই, তুমি ওয়ার্ল্ডে কোথাও পাবে না এই দৈবিক দর্শন, কোথাও পাবে, নামকরণও বাবা বলে দিয়েছেন। দৈবিক সেশন যেটাই বলি, একদম। দৈবিক দর্শন, এই যে দর্শন কথাটা মুখ থেকে বের করে দিচ্ছে। একদমই, কারণ অন্যরা যেটা করে সেটা পিএলআর নাম, হ্যাঁ কারেক্ট, কিন্তু আপনার দৈবিক, হ্যাঁ একদম একদম ইউনিক সেশন। কিন্তু এটা কেউ ভাববে না যে গেলেই দাঁড় দেখা পেয়ে গেলেন, নো। যখন কাউন্সিলিং হয়, কাউন্সিলিংয়ের পরের স্টেপ হচ্ছে মন্ত্রাস, যে মন্ত্রাসগুলো আমাকে বলতে থাকে যে এইগুলো লিঙ্কগুলো পাঠিয়ে দাও, বডি পিউরিফিকেশন আগে প্রচন্ড ইম্পর্টেন্ট। সেটা আপনি আগের এপিসোডেও বলেছিলেন, কারণ তাদের লেভেলে যেতে হলে ওই সিঁড়িটা উঠতে হলেও আমাদেরকে নিজেদেরকে পিওর করতে হবে, কারণ আমরা একদম ইমপিওরিটিসের মধ্যে, খাওয়া থেকে নিয়ে জল থেকে নিয়ে এভরিথিং ইমপিওর। কোন জিনিসটা পিওর তুমি বলো? একদমই কিছুই নয়, কিছুই পিওর না। দেখতে গেলে সবাই জানে যে কেউ কিন্তু পিওর খাচ্ছে না, সবাই কিন্তু বিষ পানি করে যাচ্ছি আমরা। একদম। এটা তো একটা জিনিস মনে পড়লো, কিন্তু এখন বলবো না, থাক, এখন যে পয়েন্টে আছে ওটাই বলছি, কারণ আমাকে বাবা খুব মনে করাতে থাকে পয়েন্টসগুলো। আচ্ছা, তো তারপরে ওনার লাইফে ঢোকা হলো, পাস্ট লাইফে ওনার। আর আমি কি বলি, কি কি কোয়েশ্চেন তুমি করবে আমাকে, সরি, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে সমস্ত 1 2 3 4 করে পয়েন্টসগুলো দিয়ে দাও। আচ্ছা, আগেই বলে দিয়ে, মনে যে যে কোয়েশ্চেন্স আসছে সব লিখে আমাকে পাঠাতে থাকো, ঠিক আছে? কারণ আমি যখন বসবো তখন উনি তো থাকবেন ট্রান্সে, আমি তো মোবাইলকে অ্যাকচুয়ালি আমি পুরো মিউট করে দিই, মানে কোনো ফোন কলস কিছু নিই না, সাউন্ড পুরো জিরো, কিন্তু কোয়েশ্চেনটা খোলা থাকে আমার কাছে, কারণ ওই কোয়েশ্চেন ধরে ধরে আমাকে তো জিজ্ঞেস করতে হবে, নাহলে তো উনি কেন আসলো আমার কাছে। তো ওনার কোয়েশ্চেন্সগুলো নিয়েছি, দেখলাম ওনার সাথে কাউন্সিলিং করার সময় কিছু কোয়েশ্চেন্সের ইয়েগুলো এসে গেল আমার, যে আর কীভাবে জিজ্ঞেস করবো। আচ্ছা, তারপরে আমরা যখন শুরু করলাম, অনেকে কিন্তু ঝট করে চলে যেতে পারে, মনের বিশ্বাস। তো আমি বলি যে বিশ্বাস রাখো, বিশ্বাসে মেলায় বস্তু, যেভাবে আমি ইনস্ট্রাকশনসে দিচ্ছি ওইটাকে ফলো করো, এই অন্য কোনো কথা মাথায় নেবে না,
আর আমার বাড়ি কিন্তু ওই মানে এমন একটা জায়গায় যেখানে তুমি বাসের আওয়াজ টাওয়াজ সব পাবে, সব আওয়াজ বন্ধ হয়ে যায়। কিন্তু মানে কি তোমাকে যখন ট্রান্সে নিয়ে চলে যাবো কোনো আওয়াজ তুমি পাবে না, কিন্তু ওখানে মানে ওখানে বাস ফাস সবই চলছে, গাড়ি ঘোড়া চলছে, তুমি পাবে না সেই আওয়াজ। কারণ সে তো একটা অন্য জগতে চলে এবং আমি দেখি শ্রীকৃষ্ণ একটা ওই এনার্জির বাটি মতন যেন গোল একটা কিছু চাকতি বসিয়ে দিল, পুরো সারাউন্ডিং থেকে কাট হয়ে গেলাম। তখন আর কেউ মানে আমিও বুঝতে পারি যে আওয়াজটা কম আসছে, এটা প্রার্থনা করে করতে হয় যাতে প্লিজ হেল্প মি, সো দ্যাট আমার ক্লায়েন্টসরা যেন ডিস্টার্ব ফিল না করে। তো এটাই মেয়েটাকে বলে দিয়ে ভদ্রমহিলাকে বলে দিয়েছিলাম, মেয়েটা না ভদ্রমহিলাকে বলে দিয়েছিলাম যে বাইরে কান দেবে না, ভিতরে থাকো। আর বডির থেকেও পারমিশন নিতে হয় যখন আমরা শুরু করি, যে আমাকে কিছুক্ষণের জন্য তুমি অ্যালাউ করো যাতে আমি ওই ওয়ার্ল্ডে গিয়ে ঘুরে ব্লেসিংসটা নিয়ে এসে আবার তোমার বডিতেই এই বডিতেই আমি ফিরে আসতে পারি এবং ব্লেসিংসটা নিয়েও ফিরতে পারি। তাতে কি হয়, বডি পারমিশন না দিয়ে তুমি বেরোতে পারবে না। এই যে অনেকে, এটাতে গুড কোয়েশ্চেনের একটা মানে একটা কোয়েশ্চেন চলে আসলো যে অনেকে কিন্তু করতে চায় কিন্তু দেখতে পায় না কিছু, বডির সাথে অ্যালাইন্ড নয় বলে। বডি পারমিশন না দিলে যাওয়া যাবে না। তুমি ভাবছো তুমি সুতপা, তোমার কিন্তু সোল ওয়ার্ল্ডে আরেকটা নাম, একদম বডির একটা নাম। বডি আমরা এই জন্য এটা তো আমার বডির নাম, সোলের নাম তো নিশ্চয়ই। সোলের নাম ইজ ডিফারেন্ট, আমার সোলের নাম আমি জানি, একদম মিলে না কোনো কিছুর সাথে, ঠিক আছে? তো তোমার এই জন্য মেডিটেশনের 7 চাকরা বলো বা মেডিটেশন বলো, বডি মাইন্ড অ্যান্ড সোল সেম করতে হয়, তবে গিয়ে বডি তোমার কথা শুনবে, তুমি যেটা বলবে সেটা বডি শুনবে। তার মানে কি, বডি মাইন্ড অ্যান্ড সোলকে এক করা মানে সাবকনশিয়াস মাইন্ডকে জাগৃত করে দেওয়া, আর সাবকনশিয়াস মাইন্ড জাগৃত হওয়া মানেই ডিভাইনের সাথে কানেক্টেড। এটা আগের দিন কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছিলাম আমি, এ বুঝেছো? তো ওনাকে আমি এটাই বললাম যে যখনই কোয়েশ্চেন মাথায় আসবে ইরেজ করে দাও, যে না আমি বসার আগে এত বছর বেঁচে আছি যে এরকম দেখেছি, না আমি এরপরে হয়তো বা নাও দেখতে পারি, তাহলে এখন যেটা দেখছি ওটার মজা নিয়ে নিই। আর এইভাবে মানে মজা নিয়ে নিই মানে ঢুকে যাই, লেটস এনজয়, লেটস এনজয়, আগে পরে কিছু না কিচ্ছু ভেবো না, জাস্ট ঢুকে পড়ো, ঢুকে পড়ো। আর ডোন্ট কোয়েশ্চেন ইয়োরসেলফ। একটা বার যদি কোয়েশ্চেন চলে আসে তুমি যেতে পারবে না, মানে ওই যে আগে থেকে যদি টেনশন করে নে। আর বডি কিন্তু বডি স্টার্টস প্লেইং উইথ ইয়োর মাইন্ড। যদি তুমি অ্যালাইন না হওয়ার, যে আমরা যে ইয়েটা দিয়ে দিই কয়েকটা মন্ত্র যেটা বারবার শুনবো, ওটা মনে করে শুনতে হয়, যেভাবে দিই মেডিসিন যেভাবে প্রেসক্রাইব করা হয় সেভাবে মন্ত্রস প্রেসক্রাইব করা হয়। ওইটা যদি কেউ না মেনে বলে, ওই যে আগের দিনও বলেছিলাম যে না হয়, তাহলে আমরা আমাদের তরফ থেকে তো চেষ্টা করি, কিন্তু না হচ্ছে দেখলেই বুঝে যাই যে করেননি, মানে ঠিক মতো করেননি, মানে যেভাবে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন ওটা ও ফলো করে। তারপরে দোষটা কার হয়, হয়ে যায় কি আমরা পারি না, আমরা এই করি ওই করে সেই করি। আবার আমি কোয়েশ্চেনটা ওনার দিকে ছুড়ে দিয়ে দিলাম, এবার আপনারা ডিসাইড করুন কার দোষ। নাও अगेन কামিং ব্যাক টু দ্য টপিক। তো ভদ্রমহিলাকে ওনার সঙ্গে কি মানে অন্যরকম কিছু ঘটেছিল? যা ঘটেছিল সেটাই বলতে যাচ্ছি, মাইন্ড ব্লোয়িং। এটা তুমি কি এখনো কিন্তু তোমার ব্রেন চেষ্টা করছে বের করার কি হয়েছিল, কিন্তু পারবে না যতক্ষণ আমি বলছি, বিকজ ওই ভাইব্রেশন আমি পাচ্ছি, তুমি সার্চ করে যাচ্ছ, ঠিক আছে? আমাকে বাবা দেখাচ্ছেন এখন যে তুমি একটা জায়গায় মানে কয়েকটা দরজা সার্চ করে যাচ্ছ, মানে এরকম একটা ওই যে চৌবাচ্চাগুলো হয় না, ওরকম কিছু জায়গা তুমি সার্চ করে যাচ্ছ, এরকম দেখালেন আমাকে, ঠিক আছে? এইবার শোনো, ওনাকে নিয়ে গেলাম, ওনার যা যা কোয়েশ্চেন্স ছিল, যা যা ছিল ওই কোয়েশ্চেন্সের মধ্যে যাবো না, সব ক্লিয়ার হলো। এবং আমরা ওই যে আগের দিন বলেছিলাম না, তুমি বেঁচে আছো কিন্তু তোমার হায়ার সেলফকে আমরা ইনভোক করবো, আর ইনভোকটা নাভি থেকে হতে হয়, তবেই আসবেন, ফিলিংসটা পিওর হতে হবে, তবেই আসবেন, নাহলে শূন্য, কেউ আসবে না। প্রথমে বাবাকে কষ্ট হয়েছিল একটু ওনাকে দেখাতে, কারণ একটু এদিক ওদিক হচ্ছে, তারপরে লাইট দেখে তারপরে ধীরে ধীরে বাবার কাছে নিয়ে যাওয়া হয়, একটা ট্রি, একটা বট গাছ মতন দেখেন, তারপরে আমি বলছি এবার দেখো তুমি বাবাকে দেখতে পাবে। তো কিছুক্ষণের পরে আমরা তাড়াহুড়ো করি না, আমি বলছি আই এম গিভিং ইউ টাইম, জাস্ট। আর তুমি ভেবো না যে আমি তোমারটা করছি বলে তুমি গা ছেড়ে বসে থাকবে, ইকুয়ালি পার্টিসিপেট তোমাকে করতে হবে। আমি চেষ্টা করছি না, এক হাতে তালি বাজে না, একদমই। আমি বলে দিই যে আমি তো চেষ্টা করেই যাবো, কিন্তু তোমাকেও আমার সাথে হাতে হাত মেলাতে হবে, যে আমি তোমাকে যেটা বলছি তুমি তো দেখার চেষ্টা করো, তবে তুমি করতে পারবে। তো উনিও চেষ্টা করেছেন, প্রথম দিকে বলছে না হচ্ছে না, এবার হবে 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 হবে, বি পজিটিভ, আর কোনো তাড়া নেই, তুমি একদম সময় ভুলে যাও। ঠিক বাবাকে দেখতে পেয়েছে, দেখেছে বাবা বসে আছেন, আমি যাও সবার আগে যে কাজটা করবে প্রণাম করো, গিয়ে তার হাতটা নিজের মাথায় রাখতে বলবে, আর বলবে বাবা আমাকে আশীর্বাদ করুন। কিন্তু তুমি ফিল করো তার আশীর্বাদটা যেটা করছেন ঠান্ডা তোমার পুরো শরীরে চলে যাচ্ছে। আর হয়, এটা হয় মানে মারাত্মক ফিল করে মানুষ, যারা দেখো যারা আমাকে বিলিভ করেছে, ঠিক আছে, মানে পরীক্ষা নিতে আসছি তা না, বিলিভ করেছে আমার কথা, তারা বাবাকে দেখতে পেয়েছে। এবং শুধু দেখতে পাবা না, একটা জিনিস বলে দিই, লোভ দেখানো না,
মন থেকে যারা আমাকে বিলিভ করে আমার কাছে এসে কাজ নিয়ে গিয়েছে, তারপর থেকে তারা বাবার সাথে কথাও বলতে পারে, সেটা যেভাবে হোক, মানে ডিভাইন ওয়েতে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে। আমার দিস ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, টু কানেক্ট পিপল উইথ ডিভাইন ডিরেক্টলি। দিস ইজ মাই পারপাস, ওয়ান অফ দ্য। এখানে আমার পারপাস অফ লাইফে বলে দিলাম, মানুষকে ডিভাইনের একদম ডিরেক্ট ডিভাইনের হাতে হাত, এইভাবে হাত ধরিয়ে দেওয়া। দিস ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, যেটা আমি আমার বাবা মার মৃত্যুর পরে ওই পেনটা থেকে তারপরে বুঝতে পেরেছি। বাবা মার মৃত্যু পরে গিয়ে, তার আগে এতটা বুঝতাম না। যাই হোক, তারপর আবার এখানে আসছি। তো ওনার যে সাংসারিক যে পাস্ট লাইফে, মানে সাংসারিক যে ঘটনা, সেটা পাস্ট লাইফের সাথে কীভাবে কানেক্টেড, সবাইকে ডেকে সব কিছু ক্লিয়ার হলো। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা একদম মারাত্মক ইউনিক। আমার নিজের বাবা এই ইন্টারাকশনে ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিলেন। আমার নিজের বাবা, আমার বাবা গত হয়েছেন 2019-এর 30শে জুলাই, বাবা চলে যায়। কিন্তু ভদ্রমহিলা, তার মেয়ে, তার হাজবেন্ড যখন এসছেন, আমি জিজ্ঞেস করেছি আপনারা কোথায় থাকেন, বললো আমরা লালবাগ। আমি লালবাগ, আমার বাবা তো বহরমপুরের ছেলে। যেই বলেছি আমার গায়ে কাটা দিয়ে উঠেছে। আমার থেকে মনে হলো মানে ভাইব্রেশনটা ভদ্রমহিলাকে গিয়ে ছিল, তার গায়ে কাটা দিয়ে দিচ্ছে, তার মেয়েকে ছিল, মেয়ের গায়ে কাটা দিয়ে দিচ্ছে, আবার ভদ্রলোককে ছিল, তার গায়ে কাটা দিয়ে দিচ্ছে। মানে ভদ্রমহিলা বলছে এটা কেন হচ্ছে, তোমার গায়ে ভাইব্রেশন হতে পারে, আমার গায়ে কেন হচ্ছে? সেখান থেকে ওনার মেয়েও এরকম এরকম দেখছে, আবার ভদ্রলোক বলছে আমারও দিল। পরে বুঝলাম, বা আমি বললাম দাঁড়াও, একটা জিনিস আমার মনে হচ্ছে, বহরমপুরে যদি, মানে বহরমপুরের সাথে কানেক্টেড, বাবা তো এখানেই স্কুলিং করেছিল, তাহলে হয়তো বা কারোর, মানে হয় দাদাবাবু নয় তোমার বাবার সাথে আমার বাবা কানেক্টেড। তখন বের হলো দাদাবাবুর বাবা যে স্কুলে পড়তেন, আমার বাবা ওই স্কুলে পড়তেন। কি করে বুঝলাম? যেই আমি বলছি স্কুলেরটা, গায়ে কাটা দিয়ে হচ্ছে, কিন্তু যেই বলছি কলেজ, বাবা বলছে না, আমি তো শুনতে পাচ্ছি, ওনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু কোনো কাটা দিচ্ছে না। মানে ওনার, মানে আপনার বাবাও সেশনে ওই বাড়িতে ঢুকেছে, দাঁড়িয়ে আছে, সেখান থেকেই শুরু হয়ে গেছে ইন্টারাকশন। এবং আমার বাবা এই ভদ্রমহিলার একজনের বাবা ছিলেন, আপন বাবা, সেটাও বুঝতে পারলাম আমি কিভাবে। এই যে আবার কাটা দেওয়া শুরু করেছে, দেখো, দেখতে পাচ্ছ? মানে আমার বাবা, হি হ্যাজ স্টার্টেড ইন্টারাক্টিং নাও উইথ মি, থ্রু মি রাদার। আমার বাবার ছবি, মায়ের ছবি যে রুমে আছে, সেই রুমে আমি নিয়ে গেলাম, একটু এসো তো। আমি একটু ভীষণ হিংসুটে, হ্যাঁ, আমার বাবাকে যদি অন্য কেউ বলে বাবা, আমি কিন্তু রাগ ওঠে, আমি কিন্তু না, ভীষণ হিংসুটে। কিন্তু আমি দেখতে পাচ্ছি শি ইজ ইন্টারাক্টিং উইথ মাই ফাদার অ্যাজ ইফ কি আমার বাবার সামনে দাঁড়ায়। তারপরে দেখলাম বাবাকে আমি দেখতে পাচ্ছি, বাবা দাঁড়িয়ে আছেন ঠিক জানলাটার ওইদিকে, একদম বাবাকে আমি দেখতে পাচ্ছি, শিখেছি। আমি বললাম তুমি হয়তো বাবাকে ফিল করতে পারছো না, কিন্তু বাবা কিন্তু এসে গিয়েছেন, তুমি চোখ বন্ধ করো। ও বলছে আমার সারা গা মাথা অবধি কাঁটা দিয়ে উঠছে। তখন আমি বললাম তাহলে ইউ আস্ক হিম টু কাম ডিউরিং দ্য সেশন। আর এইটা ফার্স্ট টাইম হয়েছে যে আমার বাবা যিনি চলে গিয়েছেন, তার গত কোনো জন্মের মেয়েই, তাকে দেখে বাবা সোলকে চেনে। বাবা কি খুশি হয়েছে যে মেয়ের সাথে খালি কথা বলে যাচ্ছে, এইদিকে এই মেয়েটা কিন্তু হিংসে হচ্ছে। তা আমি বলতে বাধ্য হয়েছি, বাবা বেশি কিন্তু নয়, হ্যাঁ আমি কিন্তু এখানে আছি, ঠিক আছে, এটা তো একটা বলে দিলাম, কারণ আমি পিছনে কোনো কথা বলতে পারি না, যা বলি সামনে বলি। তাহলে আমার মনটাও একটু ক্লিয়ার হলো, ভাই কাজে বসবো, যদি দেখি আমার বাবা ওকে বেশি ভালোবাসছে, তাহলে আমার মাথাটা গরম হবে, ব্যাপারটা কি গেল। আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাবা চলে গেলেও কিন্তু বাবা আছেন, মা যেরকম চলে গেলেও মা আছেন। এরপরে এইবার আসছে ওনার সাংসারিক প্রবলেমগুলো যখন শেষ হয়ে গিয়েছে, এইবার উনি একটা সিঁড়ি দেখতে পেলেন। এখান থেকে কিন্তু বিশাল বোম ব্লাস্ট হতে যাচ্ছে, এটা বলে দিচ্ছি। আমাকে এই জিনিসটা বাবা যখন ওনার সাথে ইন্টারাকশন হচ্ছে, যে মেয়ে ছিল, তখনই বাবা আমাকে বলে দিয়েছিল যে এইভাবে উই আর কানেক্টেড। কিন্তু আমি বলেছি যে জিনিসটা আমি নিজের বাবার থেকে জানতে পারলাম, আমি এখন তোমাকে বলবো না, বিকজ আই উইল গিভ ইউ দ্য প্রুফ, সেজন্য বলবো না। আমি কিন্তু চুপ ছিলাম, আমি বলছি এটা তোমার ডাইরেক্ট সেশনে প্রুভ হবে, যদি আমি সত্যি শুনে থাকি তাহলে এটা প্রুভ হবে। নিজের সাংসারিক জিনিস যখন শেষ করে ফেলেন, তখন থেকে একটা সিঁড়ি উপরে উঠছে, মানে ওই দেবতাদের স্থানে একটা সিঁড়ি যাচ্ছে ফ্রম দিস সোল লেভেল। আমি বললাম সিঁড়িটাকে ফলো করো, ওঠো, উপরে ওঠো। বললো আমি একটা বিশাল গেট মানে দরজা, বিশাল বড় দরজা দেখতে পাচ্ছি, একটা বাগান, মানে ফোয়ারা দেওয়া, সেই সত্য যুগে চলে গিয়েছেন, এবং প্যালেস অফ সতীমা সেখানে চলে গিয়েছে। আচ্ছা, সতীমা অ্যান্ড শি ওয়াজ, দে বোথ ওয়ার ফ্রেন্ডস। কি করে বুঝলাম? আমি দেখছি দক্ষ প্রজাপতিজি চলে এসছেন ওখানে, সোলকে চেনে। আচ্ছা, বাবার সাথে মেয়েটি কোন লাইফে কানেক্টেড এটা বের করিনি আমি, কিন্তু মেয়েটি সতীমায়ের সাথে কানেক্টেড, সেটা সতীমা থ্রু দিস ডিভাইন কানেকশন পাইয়ে দিয়েছে ওকে। এবং তারটাও বেরিয়ে এসছে কার সোল উনি, এটাও বেরিয়ে এসছে উনি কার সোল।
উনি যখন বললেন যে আমি গাটা না এরকম করে উঠছে, এরকম করে উঠছে, এরকম করে উঠছে, হ্যাঁ, আমি বলছি কাম ডাউন। তখন আমরা থার্ড আইতে হাত দিয়ে দিই, আচ্ছা থ্রু থাম। আমরা নর্মালি আমাদের ক্লায়েন্টকে ছুঁই না, কিন্তু যখন দেখি প্রচণ্ড দরকার তখন তাদের থার্ড আই এই জায়গাটা আমরা হাত দিয়ে দিই, দিয়ে তাদেরকে মানে কন্ট্রোলে আনা হয়। মানে নাহলে তো শান্ত করানো। শান্ত, এবং মানে ভাইব্রেশনটা যাতে আমার শরীর থেকে শান্ত ভাবটা ওনার শরীরে যায়, এই জন্য এখানটা হাত দিয়ে দিই আমরা। এটা আমি ডক্টর তৃপ্তি জেনকেও করতে দেখেছি। আচ্ছা কেউ যদি ধরো ঘুমিয়ে পড়তেই পারে, কারণ তোমার একটা কোয়েশ্চেন এখানে ছিল যে হিপনোটাইজ করা হয় কিনা, হাফ হিপনোটাইজ সেটা করে আমি পিএলআর একটুখানি করা, করবো কিন্তু ওটা দিয়ে দিয়েছি। এটা এখান থেকে এই কানেকশনটা আসছে। আচ্ছা, আচ্ছা। হাফ হিপনোটাইজ করেই আমাদের কাজটা করতে হয়, ফুল হিপনোটাইজ করি না, কারণ সোল ওয়ার্ল্ডে কিছু নিয়ম আছে। ফুল হিপনোটাইজ করলে তো কিছুই দেখতে পাবে না, আর হাফ হিপনোটাইজ করলে ও নিজে দেখতেও পাবে, শুনতেও পাবে, এবং যে জিনিসটাও আমাকে বলতে চায় না সেটাও বলবেও না, ওর ইচ্ছে। মানে হাফ হিপনোটাইজ হাফ হিপনোটাইজ। তো এইবার ও দেখছে যে ও সতীমার সাথে খেলছে, হ্যাঁ, এবং ওই টায়ারে ও নিজেকে দেখতে পাচ্ছে, ওই যে তখনকার সতীয়ুগে যে টায়ার ছিল, সতীমার কোনো সখী ছিল মনে হয় সেই সখী ছিলেন, রাজপ্রাসাদেরই। সখী ছিলেন, এবং তার নাম জয়া। জয়া হচ্ছে কে? জয়া জয়া তো, বিজয়া। হ্যাঁ, জয়া বিজয়া মা জয়া দুর্গার বিজয়া, অ্যাটেন্ডেন্ট। একদম। শি ইজ হার সোল। জয়া, মা জয়ার সোল উনি। এটা একটু পরে আসছি, এটা এদিকে মানে ওই যুগের সাথে কিভাবে কানেক্টেড, এবার আপনারা বুঝতে পারছেন সবাই। যে আমি অ্যাকচুয়ালি বাবার কাছে ম্যানিফেস্ট যখন করেছিলাম না কাজের সময়, আমি বলছিলাম আমার কাছে তারাই আসবে যাদের প্রচণ্ড তোকে দরকার, যেন তারা আসে। আমার পরীক্ষা বা আমার সাথে গল্প করতে যেন না আসে, আমি এখানে হাই হ্যালো করতে বসিনি। এটা আমি ম্যানিফেস্ট করে কাজে ঢুকে গিয়েছিলাম 1 বছর আগে। আচ্ছা। তাই জন্য বাবা না এই দৈবিক সেশন নামটা তো এই দেবতা এবং মানুষের মিলনটা, মানে এই যে এই কানেকশনটা সোল টু সোল, এটাই আমি ম্যাক্সিমামটাতে হয় আমার। এবং আমি শিখি, আমি পাই। আগের দিন বলছি না মা বাংলামুখী, একদমই বলেছিলেন সেই ঘটনা। একদম। আর কোনোদিন আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো তার পারমিশন নিয়ে, যে তুমি কথা বলে বুঝতে পারবে যে আমাদের আমজনতা নয়, উনি কথাতেই বুঝে যাবে যে আমজনতা নয়। আচ্ছা, এই মেয়েটা নিজেকে, উনি যখন জানতে পারলেন যে সতীমার সতীমাকে দেখলেন চলে আসলো সাদা ড্রেস পরে, এবং ওকে জড়িয়ে ধরলো। যেই এসছে সামনে, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, এই ব্লেসিংস তুমি পাবে না, জড়িয়ে ধরো। ও না তখন কান্না শুরু করেছে যে ও কি দেখছে। আলাম দেখো দূরে দক্ষ প্রজাপতিজি এসছেন, আমি তো দেখতে পাচ্ছি, দেখো রাজাজি এসছেন, আর তার মহারানীও পাশে দাঁড়িয়ে আছেন, তোমাকে ভীষণ ভালোবাসে, দেখো যাও প্রণাম করো। গিয়ে প্রণাম করেছে, হাগ করেছে। তারপরেই আমার গায়ে এইবার কাটা দিচ্ছে, বললো ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও করছে। আমি দেখছি ও ওই দাহ সিনে চলে গিয়েছে যেখানে সতীমা নিজের দাহ করে দিয়েছিলেন। এইবার ওইখানে কি হলো, আমি বললাম তুমি এত চেঁচাচ্ছ কেন? বলে ও তো আগুনে ঢুকে গেল, ও তো যজ্ঞর মধ্যে ঢুকে গেল, ওকে কেউ বাঁচাক, এরকম করছে। আর ওকে তো চোখ বন্ধ, কিন্তু কেঁদে যাচ্ছে, ওই আমি scene টা বাঁচাতে পারলাম না, আমাকে ছেড়ে দাও। দুটো হাত না স্টিফ হয়ে গেছে ওর, এই 2 জায়গা। ওকে কাঁধ থেকে ধরে রেখেছিল মহারানীরা, কাঁধ থেকে, মানে যেও না তুমি, এটা মহান সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে তুমি যেও না। ও নিজেকে ছাড়াতে পারছে না, ছেড়ে দাও আমাকে, এরকম করছে। আর বলছে সতীমা ঢুকে গেল যজ্ঞের আগুনে, কেউ কেউ বাঁচলো না। মানে আমি হয়তো বা ওইভাবে বলতে পারছি না যেভাবে গতকাল ওই ভদ্রমহিলা বলেছেন। হ্যাঁ, আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে, ও কাঁদছে পুরো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, বাধ্য হয়ে ছুঁয়েছি যে মাথায় হাত বুলিয়ে দিই। আমি বলছি দেখো সতীমা চলে গিয়েও তোমাকে মনে রেখেছে বলে আজকে তোমাকে দেখা দিলেন উনি, তো তোমার উপরে বললো। এটাও বুঝতে পারলাম, একটা বিশাল পয়েন্ট ক্লিয়ার হলো। সতীমা যখন এই কাণ্ডটা হয়েছিল এই ধরনের, তো তার মনে একটা ফিলিংস ছিল যে কেউ তো আটকাক, আমার স্বামীর হয়ে কেউ তো প্রতিবাদ করুক, একটা আওয়াজ কেউ দেয়নি। এই মেয়েটি এখানে ফাটাফাটি করছে, ও আমাকে যেতে দাও, কেউ যেতে কেউ দিচ্ছে না। হ্যাঁ, ওই ওই অভিমানটা এই জয়ার উপরে সতীমায়ের ছিল, আচ্ছা যে ও কেন আসলো না। এই জায়গায় তখন সতীমাকে বলা হলো, মানে এটা আমাদের করতে হয় যে মা দেখো মেয়েটি কিন্তু চেয়েছিল, কিন্তু তুমি যে সিচুয়েশনে চলে গিয়েছো ওখানে ওকে কেউ যেতে দেয়নি। এই জন্য মেয়েটা আমার সামনে কিভাবে কাঁদছে তুমি জানো না, মনে হচ্ছে মানে লিটারালি সামনে কেউ মারা গিয়েছে, তার চোখের সামনে সেই ঘটনাটা, মানে মানুষটা চলে গেল, মারা গেল চোখের সামনে, বাঁচাতে পারলাম না আমি, করে কেঁদে যাচ্ছে জোরে, ঠিক আছে, যে বাঁচাতে পারলাম না আমি, এই করছে। আর বলছে বাবা কি রেগে আছে, চোখ লাল বাবার, ওরে বাপরে বাবা কি রেগে আছে, ধ্বংস ধ্বংস, মানে এই ধরনের বলছে। হ্যাঁ, দেখো তার মানে ঘটনা ঘটেছে। ইট ইজ নট আ মিথিক্যাল ইভেন্ট, ইট ইজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট। একদম হলো প্রুফ, বিশাল বড় প্রুফ। তখনও কিন্তু আমি জানি না ওর নাম জয়া, তখন আমি জানি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা
তো তখন আমি সতী মায়ের কাছে সাথে ওর আবার ইয়েটা করালাম যে দেখো ও কিন্তু প্রচন্ড তোরপে ছিল, আর ও না মানে আফসোসটা ছিল মনে আফসোসটা যে বাঁচাতে পারলো না। কতগুলো জন্ম নিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন যে আমি বাঁচাতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না, ওই জন্য নিজের লাইফটা তার জন্য কি ওর এই মানে কলিকানো যদি জয়া হয় তাহলে কলি যুগে কেন জন্মেছে? ও উনি নিজে প্রায়শ্চিত্ত করে এবং নিজের লাইফটাকে সুন্দর রাখেনি, এমন রেখেছে ভালোবাসেনি, আচ্ছা ভালোবাসেনি এরকম লাইফ রেখেছে, কারণ উনি বাঁচাতে পারেনি, ওই যে একটা আফসোস, ওই জন্য নিজের লাইফটাও নষ্ট করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা উনি কবে ফার্স্ট জন্ম নিয়েছেন এখানে পৃথিবীতে এসেছেন আমি জানি না, তবে এটা জানি পৃথিবীটা এমন একটা স্থান যেটা হচ্ছে ল্যান্ড অফ পানিশমেন্ট। একদমই ইট ইজ আ ল্যান্ড ওয়েরিন উই কাম টু ফেস দ্য পানিশমেন্টস, যে ভুলটা আমরা করে দিয়েছি সেখান থেকে আমরা বিতাড়িত হয়েছি, এখানে এসে আমরা সেটা শিখি, একদম। আর সেটা শিখতে গিয়ে যদি আবার ওই ভুল দিকে চলে যাই তাহলে কর্মা হয়ে যায়, সাব ব্রাঞ্চেস হয়ে যায়, আর যদি নিজেকে জানি যে এইটা শিখতে এসেছি বা এটা করে বেরিয়ে ফেরত যাবো তাহলে নেক্সট বার্থডে চলে যাবো। একদমই একদম। ঠিক আছে, এইবার কি হলো, তখন আমি যখন বলছে যে আমি বাবাকে দেখতে পাচ্ছি, তখন বাবাকে বললাম যে বাবা আপনারও যদি ওর উপরে কোনো রাগ থাকে তো ওকে ক্ষমা করে দিন, কারণ ও চেষ্টা করেছিল কিন্তু ওকে আসতে দেওয়া হয়নি। ও বলছে কি পরে আফটার দ্য সেশন আমার 2 কাঁধ ব্যথা করছে, আমার 2 কাঁধ টেনে রেখেছিল, ওই ভাইব্রেশনটা ফিল করেছে, ওই সময় সেই ফিলিংটা হ্যাঁ, এবং হাতটা এরকম করছে, এই হাতটা এরকম করছে, আমি বলছি তুমি ইজি হও, ইজি হও, ইজি হও, ইজি হও, ঠিক আছে দেখো মানে সত্য যুগে ওই টাইমটাতে যে ফিলটা ও করেছিল ফিল সেই ওটাই feelingটা চলে, এখন ওর করতে সোলকে ওখান অব্দি সতীমা নিয়ে চলে গিয়েছে, যে আবার ও পুরো আর বিশাল বড় যজ্ঞ হয়েছিল, বিশাল বড়, একদম। এবং সেই যজ্ঞটা না স্বস্তিক চিহ্নে হয়েছিল, ওই ছোট্ট জায়গায় যেটা দেখে না বিশাল বড়, দ্য প্লেস ইজ ডিফারেন্ট, এটাও বলে দিলাম, কারণ ওটা আমাকেও দেখানো হয়েছে, ঠিক আছে, পুরোটা দেখেছি আমি কি হয়েছিল, আর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়েছিল, মানে আটকে রাখতে পারবে না তুমি। তো মানুষ অনেকভাবে নিতে পারে, আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু যা ঘটেছে আমি বলে দিচ্ছি। তারপরে সতীমা ও হট করে বলছে সতীমা শি টার্ন টু সামবডি এলস, এনি কে, বলছে লোটাসের মধ্যে ফ্লোট করছেন 4 ভুজা, বললাম মা মনে হচ্ছে দেবী কৌশিকী, যিনি হচ্ছেন সতী মায় কিন্তু পরা আদি শক্তি মা, অ্যাকচুয়ালি সতীমা তো সতীমা মনুষ্য রূপে এসেছিলেন, শি ওয়াজ পরা আদি শক্তি মা, একদমই, আদি শি ইজ পরা আদি শক্তি মা, মানে শক্তি যে, তাকে দেখতে পেয়েছে, মানে দেবী কৌশিকী সবার সামনে আসেন না, আমি অনেকবার অনেকের কাছে আনতে চেয়েছি, মানে মা একটু দর্শন দিতে আসে না, শুধু টিপটা দেখিয়ে দেন, আচ্ছা টিপ দেখালে এই বলে ধন্য হয়ে যায় আচ্ছা, মানুষে, সেখানে সে দেবী কৌশিকী মাকে লোটাসের মধ্যে ফ্লোট করছে দেখেছে, আমি বললাম তার মানে পাক্কা বাবা পাশে বসে আছে, বলে হ্যাঁ বাবা আর মা একসাথে বসে ফ্লোট, ইটস ফ্লোটিং, আমি বললাম প্রণাম করো, তুমি যা দেখছো এটা আমি বিলিভ করবো কারণ আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ করুক না করুক, দেবদর্শন এক্সট্রিম লেভেলের হয়েছে গতকাল, এবং উনি তারপরে প্রজাপতি দক্ষ ওনার আশীর্বাদ নিয়েছে, আর তারপরে বললাম আমি কিন্তু ওর সাথে কথা বলতে বলতেই আমি ব্রাউজ করছি, দেখি তো জয়া কে ছিলেন, সতীমায়ের বোন নাকি, আমি ভাবছি বোনের মধ্যে কেউ হবে, অ্যাটেন্ডেন্ট অফ দেবী দুর্গা জয়া বিজয়া, ইনি ছিলেন সতীমায়ের ফ্রেন্ড, সেটা অবধি কেউ যদি সার্চ করে না ওই উইকিপিডিয়াতে পেয়ে যাবে, আমি কালকে যেখান থেকে পেয়েছি গুগলে করে আমি দেখেছি, মা কালীর সঙ্গে সবসময় জয়া বিজয়া থাকে, হ্যাঁ আমরা ওই জানি। জয়া হচ্ছে নিনি বললো, তখন মেয়েটি বলছে আমার ঠাকুমা না আমাকে জয়া নামে ডাকতো, আচ্ছা কিন্তু আমার নাম কিন্তু জয়া না, বললাম তোমার শরীরের ভাইব্রেশন হচ্ছে ওই নাম, ওই জন্য উনি হাই লেভেলে হয়তো ডেফিনেটলি সেই জন্য ওই জয়া নামটাই উনি ডাকতেন তোমাকে। তারপরে পুরো মিটমাট করিয়ে ও তো কেঁদেই ছিলাম, আর কেঁদো না, কারণ দেখো সতীমা তোমাকে জড়িয়ে ধরেছে, তোমার যে তুমি যে চেষ্টা করেছিলে সেটা সতীমা ভালোভাবে দেখলো, এবং তোমার ফিলিংসটা দেখো, অনেকে ভাবতে পারে যে দেবতা বা দেবী এনারা সবই তো জানে, প্রবলেম কি, তারা সব কিছু জেনেও তারা অবুঝ হয়ে থাকে, যাতে দেখে মানুষের চেষ্টাটা কতখানি, একদমই তারা যে কি মানে সেটা তাদেরকে যারা পায় তারা বুঝে, তারা সব কিছু জানে, আমাদের মনের ভিতরে কোথায় কি হয়েছে সব জানে, কিন্তু চাইবে আমরা বলি, জাস্ট লাইক কি তোমার ছোটবেলা যখন মানে তোমার মানুষের নিজে থেকে রিয়েলাইজেশনটা যতক্ষণ ফর না হয় এক্সাম্পল ততক্ষণ ওরা দেখো চুপ থাকে। নবজাত শিশুর মা কিন্তু জানেন যে ওকে কিন্তু ফিড করতে হবে আফটার 2 hours, এভরি 2 hours or 1 hour, একদম। কিন্তু যতক্ষণ না বাচ্চা কাঁদে ডক্টর বলে ততক্ষণ দেবেন না, কারণ বাচ্চা বোঝাবে মা আমাকে খাওয়া দাও, পাখির বাচ্চাকেও দেখবে হাঁ হাঁ করতে থাকে, নাহলে চুপ, যতক্ষণ হাঁ করে না
পাখির বাচ্চাকে একদম। পাখি খাওয়ায় না, একদম, মানে কি একদম। যখন আমাদের মনে সেই ইয়েটা আসবে, খুরাক মানে আমাদের খিদেটা আসবে, তখনই ভগবান দেন, বা হায়ার্স যারা বিংস তারা দেন, তারা আসে। এবং এই মেয়েটি এই কোটি কোটি বছর আগের যে ইনসিডেন্ট, সেটা এই গতকাল গিয়ে শেষ হলো। এরপরেও আমাকে বলে গিয়েছে যে আমি ভীষণই হালকা হয়ে গিয়েছি। ওনার বরকে ডেকেছে যে তুমি শোনো, হ্যাঁ, উনি মেইনলি কি প্রবলেম নিয়ে উনি এসেছেন? এসেছিলেন, ওনার রিলেশনশিপ প্রবলেম ছিল, আচ্ছা, রিলেশনশিপ প্রবলেম, যেহেতু বুঝতে পারছো ওই সময়ের যে কেন? এবার বোঝা relationটা যাচ্ছে ছিল। কোথা থেকে আসছে রিলেশনশিপ প্রবলেমটা। ভাবো কত কোটি বুঝতে পেরেছি। বছর ধরে উনি নিজেকে সুখী দেননি, সুখী দেননি উনি সেই নিজেকে। শাস্তিটা ভোগ করছেন। মানে ওনার শাস্তির দরকারই নেই, কিন্তু তাও আত্মা কি বলতো প্রচন্ড স্ট্রং, যে আমার দরকার। ও মানে মা সতীমা যেটা দিয়ে গিয়েছে, আমিও যাব, আমি যেন শান্তি পাবো, নিজেকে কষ্ট দিয়ে শান্তি পাবো, তাহলে বুঝতে পারবো যে মা কিভাবে গিয়েছিলেন। একদম। আর যখন বলছিল না যে অগ্নিকুণ্ডে ঢুকে গেল চাচ, আমি না দেখতে পাচ্ছি সাদা শাড়ি পরে মা চলে গেল ভিতরে, মারাত্মক। আমি শুধু বলে এসেছিলাম বাবাকে যে বাবা আমি এখানে যখন বলবো আমি যেন নাকা দিই, কারণ কালকে আমি গতকাল কেঁদেছিলাম আমি, কারণ ওইটা সহ্য করা যায় না, কারণ দেখতে পাচ্ছি তো কি হয়েছে। তো তারপরে বাবাকেও বললাম যে ওকে আশীর্বাদিত করে দিন। আর এক্সট্রিমলি থ্যাঙ্কস টু বোথ অফ ইউ, মানে দেবী কৌশিকী মা আর বাবাকে, পরম ব্রহ্ম অ্যান্ড পরাদি শক্তি মাকে, যে এত বড় একটা জিনিস আমাকে আমার থ্রু দিয়ে দেখালো। আমার তো জীবন ধন্য, মানে এটা বিশাল উপলব্ধি। ধন্য। এবং আমার সাথে এটাই করান, আমি যেহেতু বলেছি যে আমি এমন যে সোলসগুলো যারা তোদের রেলম থেকে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমি নিচ্ছি। তাহলে আমাকে ওরকমই মানুষ পাঠা যারা তোদের কাছে ফিরে আসতে পারবে, এবং তারাই আসছে, সবাই না হলেও আসছে। না, সত্যি এই ঘটনা শুনে আমারও একসময় গায়ে কাটাতে উঠেছে। হ্যাঁ, মানে ফিল করতে পারছিলাম। তারপরে যখন ব্যাপারটা সত্যি। তার মধ্যে একটা জিনিস হয়েছে, যখন ফিরিয়ে আনবো তার আগে বলছে আমার মাথার উপরে না একটা স্টার, এবং আমি ভিজে যাচ্ছি ওই স্টারের ভাইব্রেশনে। আমি ব্লেসিংস তোমাকে পুরো ঢেলে দিয়েছে, পুরো বলো স্টারের মানে স্টারের মতো লাইট আমার মাথার উপরে, অথচ কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ, বলে আমি ভিজে গেলাম, পুরো ভিজে গেলাম। কি যে ব্লেসিংস নিয়ে মেয়েটি ফিরেছে। তখন আমি ভুলে গিয়েছি আমার বাবার ব্যাপারে আমি কি বলেছিলাম। আমার তখন কোনো হিংসাই নেই, রাগও নেই। আমি তখন মানে কি হচ্ছে, কে এসছে, আর আমি কি বলেছি কিছুক্ষণ আগে, সব আউট মাথা থেকে। তখন হচ্ছে তুমি এই ব্লেসিংসটা নিয়ে এই শরীরের মধ্যে ঢোকাও। তখন ওনাকে যখন ফেরালাম না, সবার থেকে পারমিশন নিয়ে আনলাম, তোমার আর কারোর সাথে কোনো কথা বলা আছে? আমি বললাম মনে হচ্ছে অনেকক্ষণ ধরে শ্রীনারায়ণ নক করছে, আসতে চাইছে, দেখো তো কোন রূপে আসে। বলে কি, ও মা আমার গোপু বাচ্চাটা এসেছে, গোপালের মুখটা এসছে আকাশের মধ্যে, মানে ইউনিভার্সে, ওই আকাশে। আর বলছে আমার বাচ্চাটাই করে যাচ্ছে, মানে কত ভালোবাসে। হেসে তারপরে কিছুক্ষণ পর বললো না, আমি বলেছিলাম নাও ইউ আর রেডি টু কাম ব্যাক, কারণ অনেকক্ষণ 3.5 ঘন্টা মতন হয়েছে কালকে সেশন, গতকাল। আর কিভাবে যে সময় চলে যায়, আমি তখন ঘেমে গিয়েছি। কিভাবে যে সময় চলে যায় তুমি ভাবতেও পারবে না, একদম। নিয়ে যেতে সময় লাগে। তারপরে না দেবী দেবতারা তাদের মতন করে সব করতে থাকে। তখন আমিও হয়ে যাই ভিউয়ার, যে কি হচ্ছে না হচ্ছে। তো ভদ্রমহিলাকে বলেছিলাম যে তুমি যে অ্যামাউন্টটা আমার পারিশ্রমিক, তুমি তো আমার যে গোপাল ওর পায়ে রেখে দেবে, কারণ আমি সবসময় তার পায়ে রেখে দিই। কারণ তাদের জন্য যেটা পাচ্ছি আগে তারাই কারণ তারা ওটা তাদের পায়ের নিচে রাখে। টাকাটা দেবতারা বা গুড সোলস বা হায়ার লিভিং বিংস যারা, বা যাদেরকে আমরা ডিভাইন ভাবি, তারা পায়ের নিচে রাখে, ভালোবাসাটাকে মাথার উপরে রাখে। আর আমরা মানুষেরা কি করি, একদম অপোজিট, ভালোবাসা পালিয়ে বেরিয়ে যাই, আর টাকা টাকা টাকা। আমাকে ভাই মাফ করবেন সবাই, কিন্তু দিস ইজ ইট, আপনারাও জানেন। যারা খুব এমপ্যাথেটিক পার্সন, তাদেরকে প্লিজ দুঃখ দেবেন না, কারণ আপনি জানবেন তারা ডিভাইনকে দুঃখ দিচ্ছেন, তাহলে কিন্তু বিশাল বড় কর্মা করছেন। আমাকে মেরে ফেলুন যে আমি বলেছি, কিন্তু তারপরেও আমি সোল হয়ে বলতে থাকবো যে কখনো এটা করবেন না, এটা বিশাল বড় পাপ। কারণ যারা এমপ্যাথেটিক হয় তাদের সাথে ডিভাইন মানে তাদের মধ্যেই থাকে। আর শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন, মানে শ্রীকৃষ্ণ বলো বা লর্ড বিষ্ণু বলো, আমি সবার মধ্যে থাকি কিন্তু সবার সাথে থাকি না। কথাটা কিন্তু মারাত্মক। সবার মধ্যে কিন্তু ডিভাইন আছে, কিন্তু সবার সাথে নেই। তাহলে আমরা কেন একটু চেষ্টা করি? আমাদের চেষ্টা করা উচিত যে ডিভাইন যেন আমার সাথেও থাকে। তাহলে আমরা সেরকম কাজ করব না যেটাতে আরেকজন ব্যথা পায়, এবং ট্রিমেন্ডাস লেভেলে। এই জন্যই বলা হয় না, বিনা কারণে কারোর সাথে খারাপ ব্যবহার না করতে, খারাপ কিছু না করতে, মানে সেটা রিটার্ন হয়তো তার উপর আবার পরে আসে। আর যখন কর্মা ফেরে না,
তখন কিন্তু সহ্য করা যায় না, একদমই। তখন মনে হয় ও খারাপ, এ খারাপ, সে খারাপ, আমি ভালো। সরি ডিয়ার, হোয়াট ইউ হ্যাভ ডান ইউ আর গেটিং ব্যাক। সেটা কি বলা হয় যে ভগবানের কোপ যখন পড়ে কেউ বাঁচতে ওরে পারে না। বাপরে, মানে তুমি ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, যে নামে ডাকো, জিসাস ক্রাইস্ট বলো, যে নামে ডাকো, কিন্তু যখন পরে না সব একরকম করেই ফেরত দেন। একদম একদম নিয়মটাই একই। একদম। আচ্ছা, এই যে দৈবিক সেশন পদ্ধতি, এত মানুষ যে যাচ্ছেন, আপনি এতগুলো ঘটনা আমাদের বললেন, তো এটা কি সম্পূর্ণ নিরাপদ? একদমই, এবং তোমার শরীরের অরার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে। ভদ্রমহিলা ঢুকেছিলেন যখন খুব এরকম, যখন বেরোচ্ছেন তখন নিজেই কথা বলে যাচ্ছেন। আমি এটা দেখেছি, আমার ভদ্রলোকে বলছে, তুমি জানো আমার শরীরে কোনো মানে মনে হচ্ছে ব্যথাগুলো চলে যাচ্ছে, শুধু 2 হাতটা চেপে ধরেছে, ওই হাতে ব্যথা মনে হচ্ছে ওনার সাথে তখন হয়েছে ঘটনাটা, যেন ওই জন্য ফ্রেশ পেনটা ফিল করছে বলে আমি খুব ও আরেকটা জিনিস বলছিল, যখন সতী মা বলো বা বাবার সাথে দেখা হচ্ছে না, উনি বলছে আমার শরীর থেকে ভিতর থেকে কি একটা যেন বেরিয়ে যাচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে, সমস্ত কার্স গুলো বেরিয়ে যাচ্ছে, নেগেটিভিটি গুলো সব যতগুলো জন্মের কার্স বা নেগেটিভ ডিডস সব বেরিয়ে যাচ্ছে। এবং ওনার একটা বংশে কার্স ছিল। আচ্ছা। তো সেই যে পরম আত্মা যিনি মনুষ্যরূপে কার্সটা দিয়েছিলেন, তাকে ডেকে এনে সলভ করে হাগ করিয়ে কার্স মুক্ত করে দেওয়া হয়েছে। সেটা বাবার কৃপাতেই হয়েছে, কিন্তু হয়েছে। এবং সোলসরা যখন ওই লেভেলে চলে যায় তারাও ডিভাইন হয়ে যায়। কিন্তু তুমি ধরো খুব পজিটিভ এবং মানুষের অনেক উপকার করেছো, তুমি যখন চলে গেলে না, তুমি কিন্তু তাদের লেভেলে চলে গেলে, তখন তাদের কাজগুলো তুমি করবে। সাই বাবা, আগের দিনও বলেছিলাম ওনার নামটা বলেছি, এবারও আমাকে দেখাচ্ছেন, বেদিতে বসে আছেন সাই বাবা। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলে দিই। হ্যাঁ, তারাপীঠে আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম। আচ্ছা। আমি তখন ক্লাস 4-5 পড়ি, তখন গিয়েছিলাম। গত বছর এই নভেম্বর ডিসেম্বর দিকে তারাপীঠে আমি গিয়েছি। আমাকে মা মানে থ্রু মেডিটেশন ডেকেছেন যে আয়। কামাখ্যায় ডাকছিলেন, আমি যেতে পারছিলাম না, তো বলেছে তাহলে এখানে। কিন্তু তার ঠিক কয়েকদিন আগে রায়চকের ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল। তো আমি বাবাকে বলছি এইবার কিন্তু কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? ডিস্টার্ব মানে জাস্ট কথার কথা। তখন তারাই আওয়াজ দিয়ে দিয়েছিল যে না মা, আমরা তোকে ডিস্টার্ব করবো না, আমাদেরকে বাবা মোক্ষ পাইয়ে দিয়েছে, তবে তুই একটা কথা রাখবি, তুই কিন্তু বাচ্চাকে নিয়ে শ্মশানে আসবি না। আমার মাথা খারাপ হয়েছে, ঘোড়া নিয়ে কেউ ঘাস খাবে, কোনো দরকার নেই, আমি যেখানে আছি ভালো আছি, আমি যাব না শ্মশানে, ঠিক আছে? এইবার আমাকে মা ডিরেকশন দিলেন দুপুর 3:30 4টের মধ্যে চলে আয়। তো আমি বাচ্চাকে নিয়ে একটুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে ওই সময় বেরিয়েছি, আর খুব মন্দিরের কাছেই উঠেছিলাম। আমি ভাবিনি যে ফাঁকা, মানে ওই সময় ওই যে কত সিঁড়ি বেয়ে উপরে মানে ওঠা, আমাদের তো এখন দেখো বয়স তো বাড়ছে, তো সেই ছোটবেলায় যখন 9-10 বছর বয়স তখন লাফি গিয়েছে, এখন তো নিশ্চয়ই ওইভাবে যেতে পারবো না, এখন বাবা গো মা গো আর কত আছে গো, এরকম ভাবতে উঠবো, রাইট? বয়স তো হচ্ছে, বয়স শোনো তোমাকে দেখলে একরকম, কিন্তু শরীর তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার কিন্তু বয়স হচ্ছে। যেরকম আমাদের খাওয়া কমিয়ে দিতে, দুপুরের টাইমটা একটু ফাঁকা থাকে, কারণ আমি জানতাম না। হ্যাঁ, কয়েক বছর আগে গেছিলাম, দুপুরের টাইমটা আমি জানতাম না, দুপুরের টাইমটা 3:30 থেকে 4টা। আবার ওই দিন কি একটা পার্ভ ছিল, ওটা সব দারুণভাবে ক্লিক করে গিয়েছিল। তো একদম ওই জায়গাটা যেখানে ওই যে খাঁচার মতন আছে না, মাঝখানে মায়ের পা, এবং এই সাইডটা আমরা লাইন করে দেবে, ওই যে ইয়ে আছে কিছু বেড়া, মানে ইয়ে কি যেন আয়রনের বেড়া মতন দেওয়া, ওখান দিয়ে এইভাবে যে রাস্তাটা যাচ্ছে, যখন ওখানে এসছি না, মায়ের পাটা দেখে, ও তার আগে যখন মন্দিরে ঢুকবো তার আগে আমরা ডালা কিনি না, তো আমি দেখো কত খারাপ, আমি কিনতে গিয়ে বলেছি একদম একটু কমের মধ্যে আমাকে দাও লাল পাড়ের সাদা শাড়ি, আর একদম কমের মধ্যে যা আছে। হ্যাঁ, আমার বলে না এইদিকে সব বেনারসি শাড়িগুলো পরপর রাখা ছিল, অনেক রকমের রেঞ্জে রাখা থাকে। আমার গিয়ে একটাতে গিয়ে চোখ টিকে গেল, একটা ব্লু কালারের এমন বিউটিফুল বেনারসি, অনেক সময় আমরা যেরকম রিসেপশনে পরি না, ওই ধরনের বেনারসি। দাম বোধহয় 1200 না 1800 এরকম কিছু। আমি না চোখটা ওখান থেকে সরাতেই পারছি না, শুনতে পাচ্ছি মা বলছে যেন 13-14 বছরের মেয়ে হিসেবে আমি এটাই পরবো, একদম এইভাবে বলছি আমি এটাই পরবো, আর যতবারই দেখাচ্ছি খালি বলছি এটাই পরবো, এটাই পরবো, পছন্দ করেছি। আমি বলছি ভাই তুমি রেখে দাও, যেটা নিয়েছিলাম এটাই দাও। মা বলছে মা এটাই পরবে, ওটাই দাও। তখন বললো প্যারা কোনটা দেবো, আর কোনটা বেস্ট ওটা দাও, কারণ আমি বুঝে গিয়েছি যে মা আমার থেকে নিতে চাইছেন। বললো ওই দামটা দেবো, ওটা অনেক কম যাবে না, ওটাই দাও, তুমি দেরি করো না, যা যা আছে তাড়াতাড়ি করো, নাহলে তো আবার আমি তো জানি না ভিতরে কি অবস্থা হয়ে আছে, ভিড় নাকি। সেই শাড়িটা জানো, আমি ওই শাড়িটা খুঁজতে গিয়ে এই শাড়িটা কিনেছি, পাইনি। মনে হচ্ছে রিসেপশনে যে বউয়েরা যে শাড়ি পরে ওই ধরনের শাড়ি,
মাত্র 1200 না 1800 টাকায়, মাত্রই বলবো, কারণ ওগুলো তো রিসেপশন কেউ একদমই, ওগুলো আরো 25,000 দাম টাকা, হয়, কেউ হ্যাঁ, 50,000 টাকা, যার যত টাকা আছে সেই টাকা কিনে। ওই শাড়ি খুঁজেও আমি কলেজ স্ট্রিটে পাইনি, তখন আমি এই শাড়িটা কিনেছি, সরস্বতী পুজোতে পরেছি, সরস্বতী পুজোতে এই শাড়িটা, মানে ওটা মায়ের জন্যই ছিল। হ্যাঁ, মানে তারপরে ওটা শুনো, স্পেশাল মায়ের জন্য মানে চোখটা ওইদিকে গিয়ে আটকে গিয়ে আমি শুনছি আমি এটাই পরবো, আমি এটাই পরবো, এই করে যাচ্ছে একটা মানে ওটা বাচ্চার মতন, ডুপ্লিকেট আর কোথাও নেই। কোথাও নেই। এইবার যখন মন্দিরে ঢুকে গেলাম, ঠিক ওই জায়গাটা যেখানে দেখবে মায়ের পাটা রাখা আছে ভিতরে, তুমি গর্ভগৃহে না, তার আগে একটা জায়গায় দেখবে শুধু পাটা রাখা আছে, মানে ওই যে জবা ফুলের মতন পায়ের উপরে, আর নিচে মায়ের পাটা একটু না, তোমার মনে হবে যে সিলভার কালারের। ঢোকার মুখে সেটা আছে। ওখানে যখন লাইন দিয়ে দিয়ে, ওই জায়গাটা একটু লাইন ছিল, লাইন দিয়ে দিয়ে ঢুকছি, আমি না ফট করে দেখতে পেলাম মা ওই শাড়িটা পরে 8 পরে করে পরেছে, কোমরে বিছে হার মতন আগেকার মেয়েরা পরতো না, একদম। 13 থেকে 14 বছর বয়স মায়ের, চুলটা পুরো খোলা, আর ওই যে টেনে নথ পরা, টেনে যে কানে কি যেন বলে ওটাকে, টেনে মানে কানে নাক চাবি, তারপর কানের সাথে গিয়ে আগেকারের বউয়েরা যেরকম পরতো নায়িকার সেরকম বিয়ের সময় পরে যেটা পরানো হতো। শাড়িটা 8 পরে করে পরে এরকম করে, আমরা গাউন পরলে ছোটবেলায় যখন ঘুরতাম না, ওইভাবে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে, অ্যাজ ইফ দেখ আমাকে কেমন লাগছে। আমি না দেখে পুরো পাগল, কি সুন্দর লাগছে তোকে, করছি তুই, ভালো লেগেছে তোর? বলে আমার খুব ভালো লেগেছে। কয়েক মিনিটের পর আমি দেখছি বাবাকে, মানে রুদ্র বাবাকে, তার স্বামীকে, মানে মা কালীর স্বামীকে দেখছি আমি, কেউ ভৈরব নামে বলে, কেউ রুদ্র বাবা, আমি রুদ্র বাবাই বলি, ওই শাড়িটাই ধুতি করে পরে আছেন এবং এই লম্বা ওই শাড়িটাই ধুতি। আমি কিন্তু বাবাকে অর্পণ করিনি, টু বি ভেরি অনেস্ট, এমন না যে মা বাবা তোমরা তোমাদের দুজনকে, না, বাবাকে অর্পণই করিনি, কিন্তু বাবা ধুতি হিসেবে ওই শাড়িটা পরে আছে। শুধু মাকে অর্পণ করেছি, মাকে করেছি, কিন্তু বাবা পরে আছে। মা 13-14 বছরের মেয়ে হয়ে এভাবে ঘুরছে, কিছুক্ষণ পর বাবাকে দেখলাম এই টল একজন, ওটাকে ওই শাড়িটাই ধুতি করে পরে আছে। আচ্ছা, গেল ভিতরে যখন গেলাম, ওই মায়ের যে পা, সেই পাটা দেখবে সবাই আলতা দেয় তো, আর মাথাও ঠেকায়। আচ্ছা, ওইখানে গিয়ে শার্ট করে আমাকে পিছনে নিয়ে চলে গেল, যখন আমার বয়স 9-10 বছর বয়স, যে আমি ওখানে এসেছিলাম, কোলে কোলে এসেছিলাম, এত ভিড়ের মধ্যে আমাকে কোলে নিয়ে নেওয়া হয়েছিল। ওই জায়গায় অত বছর পর আমাকে ওই সিনটা দেখিয়ে দিল যে এখানে তুই এসেছিস, দেখ, মনে করতে পারছিলিস না, এই দেখ। গেল তারপরে দেখছি মানে কিছুক্ষণ আমাদের বাইরে দাঁড়াতে হচ্ছে, কারণ অনেকে দর্শন করে যাচ্ছে, আমি দেখছি মায়ের ওই যে পাটা, সেটা আমার হৃদয় চক্রার মধ্যে ডান্স করছে। তারপরে দেখছি হৃদয় চক্র থেকে প্রত্যেকটা চক্রার মধ্যে ডান্স করছে, দুটো পা, শুধু মায়ের ওই দুটো পা, ইয়ে পরা, তরি পরা, সিলভার কালারে ডান্স করতে করতে একদম পুরো ঠান্ডা হয়ে গেল আমার শরীরটা। আমি বুঝলাম মা গ্রহণ করেছেন, ডালাটা দিয়ে দেওয়া হয়েছে, মা গ্রহণ করেছেন। এটা যে কি ইউনিক ফিলিং, একদম। এটা মানে যার সাথে সেই feeling হয়, মানে ভাষায় বোঝানো যায় যার সাথে হয়, আর এখানে একটা কথাও যদি বানায় তাহলে চেক করে নেবেন, যারা কেপেবল এই ধরনের ইউনিভার্সের সাথে কথা বলতে, যারা কেপেবল, বা সেই ভদ্রমহিলাটা কে আমি জানি না, যে আমার রায়চকে ইনসিডেন্ট দেখে বলেছিল শি ইজ টেলিং দ্য ট্রুথ, বিকজ উনি মা কালীর সাথে কথা বলতে পারেন। মা কালী তাকে ভাইব্রেশন দিয়ে গেছিলেন, ইয়েস ইট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড আই ওয়াজ দেয়ার। ওই ভদ্রমহিলার কমেন্টটা পড়ে আমি খুব খুশি হয়েছিলাম যে কেউ তো আছে যে বোঝে আমাকে। তো তাকেই আমি বলছি, সে যদি এই পডকাস্টটা দেখেন, আপনি চেক করে দেখবেন, তারপরে কমেন্ট করবেন, দিস হ্যাজ হ্যাপেন্ড। একদম, মানে সেটা যে নিজে ফিল করতে পারে সেই আর বুঝতে কি পারবে। সাংঘাতিক যে আমি ওটাই পড়বো, তো ওটাতেই চোখ পড়ে মা আছে। কালী গ্রহণও করেছেন, মানে তারা এবং মা গ্রহণও বাচ্চার করেছেন, মতন বাবাও এবং- যে গ্রহণ করবে এটা হ্যাঁ, ভাবতেই পারিনি, এবং খুব খুশি হয়েছেন। ভাবতেই পারিনি। একদম একদম। আচ্ছা, এই যে অনেকের শরীরের মানে জন্মগত কোনো চিহ্ন থাকে, মানে সেটা নিয়েই জন্মায়, তো সেটার কি কারণ হয়? দেখো, বলে যে যেখানে তোমার যে জায়গায় আঘাত লেগে তোমার মৃত্যু হয়েছে, যে জন্মেই হোক, কোনো নিয়ম নেই যে আগের জন্মে হয়েছে, একদম। সেই দাগটা থেকে যায়। যখন তুমি ওই কর্মাটা নিয়ে ওই শেষ করতে জন্মাও, ওই কর্মাটাকে শেষ করতে জন্মাও, তখন এই দাগটা নিয়ে তুমি জন্মাবে, কারণ ওটা তো কর্মা, ওটা তো শেষ করতে হবে। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ফর ইয়োর সোল কি এটা শেষ করতে হবে, তাহলে নেক্সট জন্মে দাগটা থাকবে না। আচ্ছা, কিন্তু কর্মা তো সব মানুষেরই শেষ করতে হয়, কিছু না কিছু কর্মা নিয়েই সবাই যাদের বেশি হয় জন্মাচ্ছে। তাদের দেখবে জরুলটা খুব গাঢ়, মুখে আচ্ছা। এদিকে জরুল, বা এগুলো হচ্ছে ডিপ কর্মাস। আচ্ছা, মৃত্যু মারাত্মক ভাবে হয়েছিল, তাহলে এখন তাকে ক্ষমা করতে হলে সেই মানুষদের সাথেই সে কানেক্টেড হবে, এবং প্রচন্ড ট্রিমেন্ডাস সিচুয়েশনে পড়বে, কিন্তু ক্ষমা যদি করে দিতে পারে, আউট। আচ্ছা, ওই যে আগের বার যেটা বলেছিলাম যে এক একটা করে দরজা খুলে যাবে,
একদম এ বুঝতে পেরেছো যে জরুল কেন হয় মানুষের? অনেকেই জন্মানোর সময় কোনো একটা ক্ষত চিহ্ন দাগ বা কোনো লাল দাগ কোনো কালো দাগ কিছু একটা নিয়ে অনেক সময় বাচ্চারা জন্মায়, যেটা আমরা দেখি হয়েছে ওই যে শুরু হয়েছে। এটা একটা আছে, তারপর ফোবিয়া, মানে এগুলো সেটা মানে বডিতে সেই চিহ্নটা থাকছে, মানে সেই কর্মাটা মানে একদম করতেই হবে তার জন্য। একদম। আমার আচ্ছা, ছেলেরও আচ্ছা। আছে, আচ্ছা, পায়ে আছে, ছোটটা, আচ্ছা, বড়টারও আছে। তবে বড়টার যেখানে দাগ সেটা কি করে হয়েছে সেটা আমি দেখে ফেলেছি পাস্ট লাইফে গিয়ে, আচ্ছা, যে কি করে হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু আসছি মানে আমাদের এই টুইন ফ্লেম নিয়ে। তো টুইন ফ্লেমটা যেহেতু নিয়ে অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনছি জানছি, তো টুইন ফ্লেমদের তো অনেকবার জন্ম নিতে হয়, তাহলে মানে টুইন ফ্লেমরা আমরা যেটা জানি ডিভাইন সোল হয়, তারপরেও ওদের এতবার জন্ম নিতে হচ্ছে এবং তারা অনেক সময় অনেক কষ্ট মানে ফিল করতে পারছে, অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, সেটা কেন? ডিভাইন সোল হওয়ার পরেও কেন? আচ্ছা, নর্মাল এক্সাম্পল দিচ্ছি, আমি তো এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ইউ আর ওয়ান সোল, একদম মাস্টার সোল, কিন্তু তোমাকে ইউনিভার্স বললেন যে তোমাকে 14টা জন্ম নিতে হবে, তাহলে এই যে 14টা লেসন তুমি শিখে বা ফিরতে পারবে। কিন্তু তুমি ভাবলে বাবা এক কাজ করি, আমি 14টা জন্ম না নিয়ে আমি নিজেকে দুটো ভাগ করলাম, একটা ফেমিনিন সাইড একটা ম্যাসকুলিন সাইড। এখানে 7টা জন্ম নিল, এখানে 7টা জন্ম নিলাম, দেখতে গেলে বেসিক্যালি আমি কিন্তু দুটো জন্মের পুরো মানে এতগুলো 7 7 14 কিন্তু একসাথে করে ফেললাম, তাহলে স্পিডে ফিরে আসবো তোমার কাছে। তখন টুইন ফ্লেম হয়। টুইন ফ্লেম মানে সেম সোল ইন ডিফারেন্ট বডিজ, একদম ঠিক আছে? তো যে লেসন্সগুলো 14,000 কোটি বছর না লেগে হয়তো বা 1400, মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি। এক্সাম্পল মানে 10টা জন্ম নিতে হচ্ছে, সেখানে 5টা জন্ম 5টা জন্মে 10 কে দুটো ভাগ, 10টা জন্মের মানে কমপ্লিট হয়ে যাবে, কর্মটা আর কমপ্লিট। আরেকটা জিনিস তুমি ভেবো না যে টুইন ফ্লেমসরা একসাথে থাকে, না একদমই না, সেটা আমি শুনেছি, প্রচন্ড পেইনফুল লাইফ দিয়ে যায় তারা, কেন? শিখতে হয় বলে, ঠিক আছে? এবং লাস্ট বার্থে যখন সমস্ত কাজ শেষ হয়ে যায় না, তখন কিন্তু 5D ওয়ার্ল্ডে তাদের মিলন হয়ে যায় ইন দ্য সোল ওয়ার্ল্ড, আর এখানেও হয়। আচ্ছা, কোনো না কোনো রূপে সে ঠিক আসবে তোমার সামনে এবং তোমাকে ইন্সপায়ার করতে থাকবে, আরো ওঠো আরো ওঠো। একজন টুইন ফ্লেম আগে ওঠে, আরেকজনের হাত টেনে তোলে, এটাই নিয়ম, এটাই ইউনিভার্সাল ল। আর আমি বলেছি কয়েকদিন আগে যে আমার কাছে সব টুইন ফ্লেমস আসছে, বেশ মজা লাগে যে কি সুন্দর বসে আছে সামনে টুইন ফ্লেম। কিন্তু তারাও যখন জন্মাচ্ছে তারাও তো সবকিছু ভুলে যাচ্ছে, কিছুই তো মানে ওটাই মনে তো থাকছে পরীক্ষা, ওটাই তো পরীক্ষা। অনেক টুইন ফ্লেমস আছে যেখানে একজন 7টা জন্মে শিখে ফেলেছে, আরেকজনের 25টা জন্ম লাগছে, কিন্তু সে তাও ফিরতে পারছে না। তখন কি করা হয়, মানে নর্মালি যেটুকু বুঝেছি যে এই ইউনিভার্স থেকে এই সোলটাকে তখন আবার পাঠানো হয় যে তুমি ওর আশেপাশে কিছুভাবে যাও, ওকে শিক্ষাগুলো ঠিকঠাক দিয়ে অ্যাটলিস্ট ফেরত আনানোর চেষ্টা করো, কারণ অনেক বেশি জন্ম নিয়ে ফেলেছে, অনেক বেশি কর্মা ব্যাগেজ হয়ে গিয়েছে। এইভাবে সেটাও একটা হেল্প করা প্রশ্ন, হয়। ও যেখানে ওরা জন্মটা কমানোর জন্য এভাবে মানে একটা সোল দুটো ভাগে জন্ম নিচ্ছে, সেখানে যদি মানে বারবার এতবারই জন্মাতে হচ্ছে, সেখানে তো কর্মটাও আরো বেড়ে যাচ্ছে, তারপর তো আরো জন্মাতে হচ্ছে। এই কারণে তখন এইভাবে ওয়ান অফ দ্য ওয়ে আমি বললাম যে এইভাবে আরো 1000টা ওয়ে আছে ইউনিভার্সে, সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাতিস্বর কেন জন্মায়? জাতিস্বর অনেক সময় নিজের নলেজটা ছড়াতে জন্মায়, অনেক সময় নিজের ইমোশনস আর ভাইব্রেশনস যদি থেকে যায় যে আমি বদলা নেব, জন্মায়। আচ্ছা, অনেক সময় মানুষকে অ্যালার্ট অ্যাওয়্যার করার জন্য যেটা জন্মায়। সবাইকেই নিজের কর্মটা কমপ্লিট করার জন্য জন্মাতে হয়, কিন্তু জাতিস্বর যারা খুব বেশি কম হয়, মানে বেশি ওরা বেশি ইমোশনাল মানে হিন্ড্রেন্স যাদের আছে, ইমোশনাল হিন্ড্রেন্স, এবং সেই সোলকে এমপ্যাথেটিক যতটা হতে হবে তার চাইতে বেশি ওল্ড হতে হবে, তবে গিয়ে সে জাতিস্বর হতে পারবে। কারণ তোমাকে দুটো লাইফের এবিলিটি রাখতে হবে, ধরে রাখতে হবে। আর যে দেখবে জাতিস্বরটা বেশি দিন থাকে না, ওদের যখন পারপাস অফ লাইফ ডান হয়ে যায় তারা চলে যায়। একদমই, কারণ সেটা শুনেছি। ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, ভগবান কিন্তু সবকিছুর একটা নিয়ম করে দিয়েছে, সেই জন্য ফিল্ট্রেশনটা করে, যাতে আমরা এতগুলো জন্ম আমরা নিতে পারবো না, মনে রাখতে পারবো না, তারা পারে, আমরা পারি না। তো আমাদের একটা লিমিট আছে, ওই লিমিটের পর আমরা পাগল হয়ে যাবো। আরেকটা আছে যে আমরা যদি এটা জাতিস্বরে তো আনসার দিলাম, কিন্তু এখান থেকে আরেকটা আনসার আসছে, সবাই ভাবে আমরা নিজেরা যে কোনো সময় বসেও তো মেডিটেশন করতেই পারি, কারো ইয়ে লাগবে না। এটা আগের জন্য বলেছিলাম, গুরু কিন্তু খুঁজে নেবে তোমাকে, নিজে করতে যাও না। কারণ আমাদের চক্রাসগুলো না একটা গতিতে ঘোরে ধীরে 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 ধীরে, সেইখানে যদি আমরা পাকামি করে তার গতি এদিক ওদিক করে দিই, আমরা কিন্তু পাগল হয়ে যাবো, আমরা পাগল হয়ে যাবো। ওই গতি ঠিক না থাকলে একটা যে পাগল হয়ে যায় না,
মেন্টাল হসপিটালে যে থাকে তার কিন্তু চক্রাস নষ্ট হয়ে যায় বলে সে থাকে, বা আমরা যখন মৃত্যুকে বরণ করি আমাদের চক্রাস কিন্তু নষ্ট করে দেওয়ার পরে আমরা চলে যাই। যখন আর নাভির সাথে টানটা হবে কি করে, যদি নাভি চক্রাই নষ্ট হয়ে যায় তখনই আমরা শরীর থেকে বেরোতে পারি। একদমই একদম। যদি মানে নর্মাল ওয়েতে কেউ চলে যাচ্ছে তখন এই জিনিসটা হয়ে তারপরে বেরোয়। ওই জন্যে বলে যে যতক্ষণ ওর শ্বাসটা আছে হরি নাম করো, বা যে যে ধর্মের সে ওই নিয়মগুলো একদম। প্র্যাকটিস করে, তার মানে কি ওই ভাইব্রেশনটা যে শরীরে যাচ্ছে যাতে উনি মুক্তিটা তাড়াতাড়ি পান। দিস ইজ দ্য রুল। একদমই। আচ্ছা, এখানে আত্মার বিষয় যেহেতু আসলো, মানে মৃত্যুর পর আত্মার কি হয় বা কোথায় থাকে? মৃত্যুর পরে দেখো, যতটুকু আমি বুঝেছি, সবার তো অনেক রকম ভাবে অনেকে বুঝেছে, আমি যেটা বুঝেছি তোমার কর্ম তোমাকে ডিমেনশনে নিয়ে যাবে। তোমার কর্ম খারাপ হলে তুমি কিন্তু ডেফিনেটলি পানিশমেন্ট খেয়ে তারপর উপরে উঠবে। আমি কিন্তু হেল একবার ঘুরে এসেছি জাস্ট টু সি হাউ ইজ ইট। কোনো কর্ম দোষে যায়নি, আমি বাবাকে বলেছিলাম যে আমি দেখতে চাই হেল কিরকম, বলে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা। ঘুমের মধ্যে আমাকে দেখেছিল হাউ ইজ ইট, আমি দেখেছিলাম। প্রচন্ড ভয়ঙ্কর, প্রচন্ড যেটা ভয়ঙ্কর। আমরা শুনেছি আর নরকে- ওখানে সোলসরা কনস্ট্যান্ট চেষ্টা করছে, মানে দেবতারা যেন কৃপা করে কৃপা করে কৃপা করে। আই সিন দ্যাট, পুরো রেড আগুন, অনেক কিছু দেখেছি। আচ্ছা, হেল বা নরকের কি, যেটা শুনেছি অনেকগুলো স্তর আছে, তার প্রত্যেকটা স্তরে কি ভয়ঙ্কর, না তার মধ্যে কিছু না ভালো না স্তর না, আছে? আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যে স্তরে আমাকে বাবা দেখিয়েছিলেন যে তুই হেল দেখতে চাইছিস, দিস ইজ হেল, আচ্ছা, ভয়ঙ্কর আমি আর যেটা নেক্সট সেটাই বলিনি, দেখিয়েছি। আমি আর নেক্সট বলিনি যে আচ্ছা। আমি একটু আরেকবার দেখতে চাই, না দরকার নেই, আচ্ছা, একদমই না। কারণ আমি দেখেছি ওনারা এভাবে ধরার চেষ্টা করে, মানে তুমি যদি হাতটা দিয়ে দাও তোমাকে টেনে নামিয়ে দেবে। একদম। আচ্ছা, এই জ্ঞানগঞ্জ এবং শামভালা, সেটা নিয়ে অনেক রহস্য রয়েছে, অনেকেই অনেক রিসার্চ করেছেন যেটা আমরা শুনেছি, তো সেটা চোখে দেখা যায় না কেন? তোমাকে সেই লেভেল অব্দি পৌঁছতে হবে তো। অনেকে যারা চোখে দেখেছেন, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস ওখানেই থাকেন, এটা আমি বলছি না, অনেক জ্ঞানীগুণী মানুষও জানেন, ঠিক আছে। তারপরে এই যে অনেক ঋষি মহর্ষি যারা আগে ছিলেন তারা এখনো বেঁচে আছেন, জ্ঞানগঞ্জেই থাকেন, সূক্ষ্ম বডি না স্থূল বডিতে থাকেন, কিন্তু ওই পোর্টালটা শুধু তাদের জন্যই খোলে যাদের ভাইব্রেশন দৈবিক। আচ্ছা, মানে তারা কি স্থূল বডিতেও থাকতে পারে, যেটা আমি শুনেছি তারা পারেন। সূক্ষ্ম বডি একমাত্র যেতে পারে। আমরা যে গিয়েছি বা যাই সূক্ষ্ম বডিতে যাই, আচ্ছা, কিন্তু তাদের লেভেল এমন যে তারা কিন্তু ঢুকে যায়। আচ্ছা। আর এটা কয়েকদিন আগে আমি সায়েন্টিফিক একটা প্রোগ্রাম চলছিল, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল না কোন চ্যানেল মনে পড়ছে না, বেসিক্যালি ইউটিউবে দেখেছি। ওখানে একজন ঋষি গিয়ে ঘুরে ফেরত এসে তারটা লিখছে, সেটা আমিও মনে হয় দেখেছিলাম, সে কোনো বৌদ্ধ সন্ন্যাসী ছিল maybe। গিয়ে ঘুরে এসে লিখছে যে এরকম একটা পোর্টাল মতন, মানে তুমি ঢুকে গেলে জেলি জেলি টাইপের ঢুকে গেলে, কিন্তু কেউ দেখতে পাবে না, কিন্তু তুমি দেখতে পাবে। মানে ওর সাধনাটা এবং সেই ওই স্তরে ছিল। বডিতে গিয়েছিল, আমরা আচ্ছা। কেউ বডিতে এখনো ঢুকতে পারিনি, উনি বডিতে গিয়ে ঢুকে কথা বলে ফিরে এসে আবার একটা জায়গা অবধি গিয়ে তাকে যেতে দেওয়া হয়নি যে এর পরে আর না, পরে তো ওনাকে ফেরত আসতে হয়েছে। আচ্ছা, তো সেটা আমরা যেটা শুনেছি ফিফথ ডাইমেনশনে আছে জ্ঞানগঞ্জ, তো এই ডাইমেনশনটা আলাদা বলেই কি সেখানে সাধারণ মানুষ দেখতে পায় না বা কাছাকাছি যেতে পারে না? কারণ মানুষকে যদি বেশি দিয়ে দাও না, মানুষ অপব্যবহার করে। একদম। তো খুব ভালো করেছে বাবা, বন্ধ করে রেখে দিয়েছে। সেই জায়গাটার যে পবিত্রতা সেটা হয়তো নষ্ট হয়ে যাবে যদি সব মানুষ সেখানে যেতে পারে। আমরা পৃথিবীর মা ধরতির বোধহয় 8% জানতে পেরেছি, একদম। বাকি 92% কিন্তু আমরা জানি না, সেটা জানতে দেওয়া হয় না, কারণ 8%এই যা রূপ দেখিয়েছি, 92 বাকি 92% পেলে পৃথিবীকে দুভাগ করে দেখবো, যে যদি আমার জন্য কিছু আরো থাকে ঢেলে ঢেলে দেখবো, এভাবে যদি কিছু থাকে একদম। সেটাও আমার, হ্যাঁ না? আচ্ছা, এটা যে ঘটনাগুলো আপনি বললেন সেটা তো আমরা জানতেই পারলাম যে দৈবিক সেশনের সময় যে ঈশ্বর দর্শন হয়, তো সেটা কি সবার ক্ষেত্রে হয়? ওই যে বডি পিউরিফিকেশন, এবং আমি তো বাবার কাছে ম্যানিফেস্ট করে রাখি যে যে আত্মারা তোমার থেকে আলাদা হয়ে গেছে, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে তোমার কাছে নিয়ে আসা, তো তুমি তাদেরকে আমার কাছে পাঠাবে, তাই জন্য তারা দর্শন করছেন। আচ্ছা, মানে যারা আপনার কাছে আসছেন সবাই তাহলে দর্শন করছে? হ্যাঁ, কারণ বাবাই তো মানে, তাদের পাঠাচ্ছে, হ্যাঁ, যারা দেখতে পাবেন না তারা আসছেনই না। না তা বাবা ফিল্টার করে পাঠায়। এমনও হয়েছে যে উনি আসতে চাইছেন, আমি চাইছি না কিন্তু বলতে পারছি না, ঠিক ক্যান্সেল করে দিয়েছে। আমি বাবাকে শুধু বলেছি আমি চাই না, ঠিক ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, মানে আমি একদম পুরো বাবার সাথে, বাবা হচ্ছেন কর্তা ধর্তা, মাই ম্যানেজার, হ্যাঁ, মাই সিইও, মাই ফাদার, মাই ব্রাদার, মাই বেস্ট ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এভরিথিং। তো ওই জন্য বাবাকে বলেছি যে কাজটা আমাকে দিয়ে করাচ্ছিস তুই তোর মনের মতন করে করিয়ে নে। কতদিন আর আছে জানি না, কিন্তু যখন ফিরে তাকাবো যাওয়ার সময় তাহলে যেন এক গাল হাসি নিয়ে যেতে পারি
যে না আমি বাবার কাজটা কি আমার কি অবস্থা হয়েছে আমি দেখবো না, কিন্তু আমি বাবার কাজটা করে যেতে পেরেছি। আরো যদি বাকি থাকে নেক্সট লাইফ, একদম একদম কিন্তু পথ পেয়ে গিয়েছি, একদম বাহ আর পথ আর ছাড়ছি না। একদম না, সত্যি আজকে এই ম্যাডামের সঙ্গে কথা বলে সত্যি এরকম কিছু মানে অদ্ভুত তথ্য আমরা পেলাম, মানে রহস্যময়, এবং যে মানে আমরা হয়তো সেগুলো জানতামই না, বা সে মানে সেই ফিলিংটা মানে ম্যাডাম যখন বলছিল সত্যি মানে আমারও যেন কিরকম মানে একটা ফিল করছিলাম, আমাদের অদ্ভুত এখানে ধরনের একটা কিন্তু ফিলিং করছিলাম। অনেক এনার্জি ভরে গিয়েছে, কি ফিল করতে পারছো? পুরো পিন ড্রপ সাইলেন্স, একদম একদম, এনার্জি। যখন স্পেশালি দেবী সতীমায়ের কথা বলছিলাম, তুই ফিল করতে পারছিলে গায়ে কাটা, ওটা প্রেজেন্সটা ফিল করতে একদমই মানে আমার নিজেরও সত্যি গায়ে কাটা দিচ্ছিল ওই হ্যাঁ। মুহূর্তটাতে, মানে সত্যি। তাহলে মানে এই যে ম্যাডামের কাছ থেকে আজকে এত সুন্দর তথ্য আমরা পেলাম, মানে টোটালি পাস্ট লাইফ পূর্বজন্ম সম্পর্কে তো অনেক কিছু আমরা জানতেই পারলাম, এছাড়া স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতা সম্পর্কে তো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আজকে ম্যাডামের কাছ থেকে আমরা পেয়ে গেলাম। তাই অবশ্যই এই পডকাস্টটি দেখবেন, কারণ এই পডকাস্টটি যদি আপনারা না দেখেন কিন্তু অনেক কিছু মিস করবেন, কারণ এরকম কিছু তথ্য আজকে ম্যাডাম আমাদের এই পডকাস্টে দিলেন যেটা হয়তো আর কোনো পডকাস্টে আপনি দেখতে পাননি বা আর কোথাও আপনি শোনেননি। এরকম কিছু আজকে মানে রহস্যময় এবং অদ্ভুত তথ্য আমরা কিন্তু আজকে পেয়ে গেলাম। তাহলে অবশ্যই দেখবেন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি ম্যাডামের যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনেকেই অনেক সমস্যায় রয়েছেন বা অনেকেই ভাবছেন যে এরকম কাউকে পাওয়া দরকার বা এরকম কারো কাছে যাওয়া দরকার যেখানে আমাদের জীবনের যে সমস্যা সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা ইউটিউব এবং ফেসবুক দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে ম্যাডামের টোটাল ডিটেলস সেখানে পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, একদমই শেষ মুহূর্তে আমরা আছি। যারা নক করতে পারবেন বুঝবেন বাবা পারমিশন দিয়ে দিয়েছেন আপনাকে, আচ্ছা তাহলে সন্দেহ করবেন না যে হবে কি না হবে, তো সেটা কিন্তু বাবার অপমান। তাহলে বুঝবেন যে বাবা থেকে পারমিশন পেয়ে গিয়েছেন বলে নক করতে পারছেন, তাহলে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। একদম, এটা কথাই তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একদমই, বিশ্বাস যদি থাকে সবকিছুই হবে, এবং যে আপনার জীবনের কোনো জটিল সমস্যায় যদি আপনারা আছেন সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এবং ম্যাডামের সাহায্যে কিন্তু সমস্ত সমস্যা থেকে বেরিয়ে একটা সুন্দর এবং সুস্থ জীবন আপনারা পেতে পারবেন। ম্যাডাম এতগুলো ঘটনা আমাদের বললেন যে যারা কত ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে ম্যাডামের কাছে এসেছিলেন, কিন্তু আজকে কিন্তু তারা এত ভালোভাবে রয়েছেন, এবং ম্যাডামের এই যে তথ্যগুলো সেগুলো যদি ভালো করে আপনারা শুনেন এবং জানেন সেখান থেকেও কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। আশা করব আগামী আরো পডকাস্টে আপনাকে আমাদের সঙ্গে পেয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন। খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি আবার নতুন করে, তো আমিও ইগারলি ওয়েট করব আবার কবে ডাক পাই। একদম সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।